প্রিয় সবাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শুরু করছি অর্থ আয়ের ব্যবহারিক শিক্ষা দ্বিতীয় সেশন। আজকে প্রথম ক্লাস। আজকের আলোচনার বিষয়বস্তু হলো জীবন, ভাবনা, কর্ম, অগ্রযাত্রা। আলোচক হিসেবে আমি রয়েছি কেনান মাহমুদ। আজ আমরা অর্থ আয়ের ব্যবহারিক শিক্ষা প্রথম ক্লাসে আপনাদেরকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আমাদের ইতিপূর্বে জানা প্রয়োজন ছিল। সুদীর্ঘ সময় কাজ করার প্রেক্ষাপটে আমি দেখেছি যে মানুষ তার প্রয়োজনীয় বিষয়গুলো বেখবর থাকে, অসচেতন থাকে, তার সচেতনতা থাকে না। এই সচেতনতা বা অ্যাওয়ারনেস না থাকার কারণে তার ব্যক্তি জীবনে নেমে আসে মানসিক অশান্তি, অসুস্থতা, আর্থিক অনটন। সাধারণত আপনি দেখবেন যে একটি মানুষের যদি অর্থের অভাব থাকে তাহলে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়। কারণ সে প্রয়োজনীয় যে তার খাবার, এই খাবার সংগ্রহ করতে ব্যর্থ হয়। একটি মানুষ মানসিকভাবে ভেঙে কখন পড়ে? যখন তার যথেষ্ট পরিমাণ অর্থ না থাকে। সেই মানুষকে যদি সঠিকভাবে তথ্য সরবরাহ করা হয় এবং তাকে যদি গাইড করা হয়, ওই ব্যক্তিটি আর্থিকভাবে সচ্ছল হতে পারে, মানসিকভাবে হ্যাপি থাকতে পারে, শারীরিকভাবে সুস্থতা বোধ করতে পারে। আসলে সঠিক গাইডলাইন ব্যতীত মানুষ নিজের সেরাটুকু দিতে পারে না। কারণ মানুষ জানতেই পারে না তার মাঝে সেরাটুকু রয়েছে এবং সেরাটা কিভাবে দিতে হবে এই বিষয়টাও মানুষ অসচেতন থাকে। তো অর্থ আয়ের ব্যবহারিক শিক্ষায় আপনাদের আমি সেই সমস্ত তথ্যগুলো জানাবো যে তথ্যগুলো আপনার কাছে অজানা এবং এই তথ্যগুলো ইতিপূর্বে আপনার জানা খুবই প্রয়োজন ছিল। আমাদের এই পুরো ক্লাস ধারাবাহিক এবং একটি ক্লাস থেকে পরবর্তী ক্লাস এর মধ্য দিয়ে এই ক্লাসটি ডিজাইন করা হয়েছে এবং আমরা এই অর্থ আয়ের ব্যবহারিক ক্লাস ইতিপূর্বে আমাদের সেই পর্বে ক্লাস ছিল প্রথম 10টি। তবে সামনে আমাদের যেহেতু ধর্মীয় ব্যস্ততা রয়েছে, তো এই ক্ষেত্রে আ আমরা চেষ্টা করছি দেখি আপনাদের সাথে কয়টি ক্লাস নিয়ে আলোচনা করা যায় এবং পরিপূর্ণতা শর্ট সময়ে কিভাবে দেয়া যায়। তো আলোচনার শুরুতেই কিছু নিয়মের কথা বলবো যে আমাদের ক্লাস শুরু হবে প্রতিদিন রাত ৯ টায়, শেষ হবে রাত ১১ টায়, ২ ঘন্টা। অনেকের প্রশ্ন থাকতে পারে ২ ঘন্টা। আসলে আন্তর্জাতিক যতগুলো সেমিনার এবং কাউন্সেলিং প্রোগ্রাম সমস্ত ২ ঘন্টার নিচে হয় না। কারণ এই জায়গায় আপনার তথ্য গ্রহণ করতে হবে এবং আলোচক তার আলোচনার মাঝে আপনাকে সেই তথ্যগুলো আপনি যেন বুঝতে পারেন সহজ সরলভাবে তিনি উপস্থাপন করবেন। এবং আমরা যে তথ্যগুলো আপনার সাথে শেয়ার করব, এই তথ্যগুলো আপনার জীবন পরিবর্তনের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। আপনার জীবন আজকে যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে আমরা এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আপনি আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থতা অনুভব করবেন বাস্তবিকভাবে।
তো যে জিনিসটি গত ৩০ বছরে হয়নি বা ৪০ বছরে হয়নি, এই জিনিসটা যখন ঘটতে থাকবে, তখন সাধারণত আপনাকে একটু সময় দিতেই হবে। তাহলে আপনি অবশ্যই কি লাভবান হবেন। আমরা আজকের আলোচনায় আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। জীবনের হিসাব। মাঝে, মাঝে আপনার এমনটি মনে হয় কিনা অথবা রাত ২ টার সময় ৩ টার সময় ঘুম ভেঙে যায়, তখন আপনার কাছে এই বিষয়টি আসে যে এই যে জীবন, এই জীবনে আমি কি পেলাম? আমি জীবনে আমি কতটুকু পেলাম বা কতটুকু নিতে পারলাম? কেন এসেছি পৃথিবীতে? আবার এই পৃথিবী থেকে আবার আমাকে নাকি চলে যেতে হবে। তো এরকম বিভিন্ন প্রশ্ন আপনার কাছে আসে বা অনেকেরই এই প্রশ্নগুলো তৈরি হয় যে, আমি কেন আর্থিকভাবে অসচ্ছল? আমি কেন ধনীর ঘরে জন্মগ্রহণ করিনি? আমার মা-বাবা কেন ধনী না? আমি কেন দারিদ্রতার মাঝে বসবাস করছি? ধনীর ঘরে কেন জন্মগ্রহণ করলাম না? তো যখন জীবনের হিসাব আমরা মিলাতে চাই, তখন শুধু হতাশা বাড়ে, মাথা ঘুরে, অনেকে স্টক পর্যন্ত করে। অধিকাংশ মানুষ বর্তমান সময়ে এই পৃথিবী থেকে চলে যায় জীবনের হিসাব মিলাতে না পারার কারণে। সন্তান নিজের কষ্ট উপার্জিত টাকা এবং এই জীবনের যে একটি সময় গিয়ে যে সন্তানের কাছে সেই মূল্যায়নটি পায় না, এ না পাওয়ার কারণে তার ভিতরে হতাশা তৈরি হয়। প্রিয় সবাই, আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু মেহেরবানি করে বলবেন। ঠিক আছে, তাহলে আমি মেসেজ অপশনটা একটু বন্ধ রাখবো যেন সবাই আলোচনায় মনোযোগ দিতে পারে। প্রিয় সবাই, যেটা বলছিলাম, একজন মা খুব কষ্ট করে তার সন্তান, সংসার, স্বামী সবকিছু সামলায়। এই মানুষটিও কিন্তু একটা সময় নিজের ভিতরে প্রশ্ন তৈরি হয়, এত কষ্ট আমি কাদের জন্য করলাম? আমি কি পেলাম আমার জীবনে? আমি সুখ ত্যাগ করেছি, আমি রাতের ঘুম হারাম করেছি বা আমি নিজে না খেয়ে আমার সন্তানকে দিয়েছি। তো কি পেলাম? তো এই উপলব্ধিটা একটা মানুষের ৫০ এর পরে সাধারণত আসে। অপরদিকে অনেক যুবক বা অনেক কলেজ পড়ুয়া আ আ ছাত্র-ছাত্রী তাদের ভিতরে হীনমন্যতাটা কাজ করে। যে অনেক বন্ধু তার যে ক্লাস ফ্রেন্ড তার বাবা গাড়ি নিয়ে এসে তাকে নামিয়ে দিয়ে যায়। তো আর অন্যান্য স্টুডেন্টরা তাকিয়ে থাকে। তখন তার ভিতরে প্রশ্ন তৈরি হয় যে কেন এমনটি হলো? আমাদের কেন গাড়ি নেই? তো প্রতিনিয়ত মানুষের ভিতরে প্রশ্ন তৈরি হয়। যখন আপনি একা নিরিবিলি থাকবেন তখন এই প্রশ্নগুলো আপনার কাছে আসবে, উকি দিবে। তখন মানুষ হিসাব মিলাতে চায়। আবার অনেক মানুষ হিসাব মিলাতে চায় না। এজন্যই তারা ভয় পায়। মানে এ ১০ মিনিট বা ৫ মিনিট ভাবার পরে তার ভিতরে প্রচন্ড একটা কষ্ট আসে। এই কষ্টটা আসার কারণ হলো যে সে যখন দেখে যে আমার ব্যাংকে এখন পর্যন্ত পর্যাপ্ত অর্থ নেই বা আপনার কোটি টাকা নেই, কোটি টাকা না হোক ৫০ লক্ষ টাকা নেই, ১০ লক্ষ টাকা নেই। তো তখন সে ভাবে যে আমি যদি এখন অসুস্থ হয়ে যাই তাহলে আমার ট্রিটমেন্ট কে করাবে? বা আমি যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে আমার সন্তান বা আমার স্ত্রী এই যে আমার পরিবারকে কে দেখবে? তখন এই ভাবনাটা তার বুকের বাম পাশে ব্যথা উঠে। আমি এই কথাগুলো বলছি সেই সমস্ত বাবাদেরকে যারা সংসার চালাচ্ছেন। আপনার এমনটি হয়। এই পুরো বিষয়টা হচ্ছে কি জীবনের হিসাব। এখন যদি আপনি বসেন, আপনি জীবনের হিসাব মিলাতে পারবেন না। কেন পারবেন না? কারণ যথেষ্ট পরিমাণ
ব্যাংকে টাকা নেই? উত্তর এটাই আসবে। ১ ঘন্টা ২ ঘন্টা যদি আপনি হিসাব মেলাতে চান, এই অবশেষের যে অ্যা ফাইনাল যোগফল, মোট হিসাব যে যথেষ্ট পরিমাণ টাকা নেই। যদি এই জায়গাটি যথেষ্ট পরিমাণ টাকা আপনার থাকতো, তাহলে হিসাবটা অনেক ক্ষেত্রে মিলানো যেত। আপনি বলবেন যে টাকাই কি সব? আমি বলছি না যে টাকা সব। তবে জীবনের হিসাব মিলাতে গিয়ে অর্থর ভূমিকাটা অনেক বেশি। তো আমরা এ বিষয়ে আপনাদেরকে আরেকটু ডিটেইলস বলতে চাই। জীবনের বড় সত্য কি? আমি যদি জীবনের বড় সত্যর কথা বলি, ধর্মীয় বা বিভিন্ন ধর্মাবলীর বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে সেই ধর্মের যে মানুষগুলো তারা বিভিন্নভাবে মানুষকে বোঝাতে চেষ্টা করেছে যে জীবনের বড় সত্য কি? আপনি দেখেন, আ আপনি যদি সনাতন ধর্মীয়দের কথা বলেন যে মহাভারতে বর্ণিত পান্ডুর ৫ পুত্র যাদের পঞ্চপান্ডব বলা হয়, তাদের একটি ঘটনা বলছি। বিষয়টা বুঝতে সুবিধা হবে। রাজ্য থেকে বহিষ্কৃত হয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা। এমন সময় বড় ভাই যুধিষ্ঠির তার খুব পানি পিপাসা লাগলো। ছোট ভাই গেল তার জন্য পানি আনতে। অনেক খোঁজাখুঁজির পর একটি নদী থেকে দেখতে পেয়ে সেই অ্যা নদী থেকে আঁচল ভরে পানি নিতে গেল। আ অমনি তিনি শুনল দৈববাণী। দৈববাণীতে বলছে যে, "থামো! পানি নেয়ার আগে তোমাকে একটি প্রশ্নের জবাব দিতে হবে। আর জবাব দিতে না পারলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে।" তো প্রশ্নটি হলো, জীবনের সবচেয়ে বড় সত্য কি? ছোট ভাই সহদেব জবাব দিতে পারল না। সাথে, সাথে মারা গেল সে। চতুর্থ, তৃতীয় এবং দ্বিতীয় ভাই একে, একে এলো এবং জবাব দিতে না পেরে মৃত্যুর মুখে পতিত হল। অবশেষে এলেন যুধিষ্ঠির। এসে নদীর তীরে মৃত ৪ ভাইকে দেখলেন। তাকেও একই প্রশ্ন করা হলো। যুধিষ্ঠির জবাব দিলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হলো, মানুষ কখনো ভুল থেকে শিখতে চায় না। ওহ মাই গড! বিশ্বাস করেন আমি এই কথাটা বলছি আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। আমি আবারও বলছি, মানুষের জীবনের সবথেকে বড় সত্য হলো, মানুষ কখনো ভুল থেকে শিখতে চায় না। যুধিষ্ঠিরের জবাব ঠিক ছিল। দৈববাণী এলো, তুমি যা বলেছ তা ঠিক। আছলা ভরে পানি নিয়ে ভাইদের চোখে মুখে ছিটিয়ে দাও, তারা আবার প্রাণ ফিরে পাবে। বন্ধুরা, এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শেখায়। আমি আপনাদেরকে বলব যে, এই যে দৈববাণী, যে মানুষ ভুল থেকে শিখতে চায় না। আমরা একই ভুল বারবার করি। হয়তোবা আমরা ওই ভুলটির সিনারি বা ওই ভুলটির ছবিটা আমাদের কাছে ভিন্নভাবে আসে। কিন্তু ভুল কিন্তু সেম ক্যাটেগরি। যেমন অনেকেই বলে যে টাকওয়ালা বা মাথায় ন্যাড়া মাথায় কি কেউ কি বেলতলায় যায়? তো আমি প্রায়ই বলি যে ন্যাড়া মাথায় বেলতলায় যায় না। ঠিকই, কিন্তু তালতলায় যায়। তো তাল করে মাথা ভাঙে, মৃত্যুবরণ হয়। তো আপনি দেখবেন যে আপনার এই সময়টা পর্যন্ত আপনার জীবনে কত ভুল করেছেন, এখনো ভুল করছেন, এখনো সচেতনতা আসেনি। যদি সচেতনতা আসতো, তাহলে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আসতো, কাজের গতি বেড়ে যেত এবং আপনি স্বাস্থ্য সচেতন হতেন, মানসিকভাবে সুন্দরতম একটা বলয় গড়ে তুলতেন। আপনি নেগেটিভ মানুষের সাথে চলতেন না। যদি অর্থের কথা বলেন, তাহলে সেই একই চা'র দোকানে গিয়ে একই আড্ডা মারা, একই বন্ধুদের সাথে রোজ গল্প করা, আমার এটা নেই, ওটা নেই এবং পরিবারে সবসময় অভাব-অনটনের মধ্য দিয়ে যাওয়া। তাহলে জীবনের সত্যগুলো আপনি কতটুকু উপলব্ধি করতে পারলেন? আমি বলছি আপনাকে যে জীবনের বড় সত্য কি? আমরা আমাদের যে ভুলগুলো এটা স্বীকার করতে চাই না। আমি সবকিছু জানি, আমি সবকিছু বুঝি। তোমরা কি জানো? আজ থেকে বহু বছর পূর্বে, এটাও প্রায় ১ যুগ আগে। তো আ আমি ব্যক্তিগতভাবে খুবই সাদাসিধা মানুষ এবং বোকা-শোকা মানুষের মাঝে একজন। তো আমার আ মানে এক কাছের ভাই
এবং তার একজন বন্ধু ছিল। তো সেই বন্ধু একটা জব করতেন। আমি নাম বলব না। তো সে সব বিষয়ে কথা বলতে পারত এবং সে টেকনোলজি বুঝতো, সমসাময়িক রাজনীতি বুঝতো, ব্যবসা-বাণিজ্য বুঝতো, ধর্মীয় বিষয় বুঝতো। কি সে জানতো না, সবই জানতো। তখন আমি ওই আমার ভাইকে জিজ্ঞেস করি, "বন্ধু ভাই, যে ভাই এই যে আপনার বন্ধু এত কিছু জানে, এত কিছু বোঝে, তো উনার বেতন ৳১০,০০০ কেন?" তখন আমার দিকে তাকিয়ে সে একগাল হেসে দিয়েছিল। আমি আপনাকে একইভাবে প্রশ্ন করতে চাই। এটা ব্যক্তিগতভাবে নিবেন না। এবং আমি এই প্রশ্নটা করার ক্ষেত্রে আমি ক্ষমা চাচ্ছি। আরে ভাই এত জানেন, এত বুঝেন, এত চমৎকারভাবে কথা বলেন, রাজনীতি বুঝেন, ধর্মীয় বুঝেন, সমস্ত কিছু বুঝেন। তাহলে আপনার লাইফে ৳৫০,০০,০০০ আপনার অ্যাকাউন্টে কেন নেই? আপনার ব্যাংকে আপনার ৳১,০০,০০,০০০ কেন নেই? আপনার স্ত্রী, আপনার সন্তান তাদের চাহিদা পূরণ করার ক্ষেত্রে আপনার প্রতি কেন অনুরাগ রয়েছে বলতে পারেন? তাহলে এত কিছু জেনে, এত কিছু বুঝে লাভটা কি হইল? আপনি আমাকে ভুল বুঝতে পারেন। এজন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আমার হয়তোবা ব্যক্তিগতভাবে কথাটা বলা উচিত হয়নি। কিন্তু এই প্রশ্নটা আপনি নিজেকে নিজে করেন। আমার জীবনে অপরিপূর্ণতা কেন? গ্যাপটা কোথায়? আসলে যে বুঝে, যে জানে তার তো পরিপূর্ণ 100% না হলেও তো 80% থাকার কথা ছিল। কেন নেই? আমরা সেই উত্তরটা কি খুঁজতে পারি আজকে? কি বলেন আপনারা? বন্ধুরা আরেকটা কথা বলি যে আমি এখানে টিচিং দিচ্ছি না। আর ব্যক্তিগতভাবে আমি আসলে টিচার ভাব না। আমি আসলে আ আমার পরিবারও সেই আমার দাদা ছিল শিক্ষক, আমার বড় চাচা ভাইস প্রিন্সিপাল ছিল। আমিও শিক্ষা আ মানে ওই ফ্যামিলি থেকে উঠে এসেছি। তবে আমার নিজেকে কখনো শিক্ষক বলে মনে হয়নি। আমার যেটা মনে হয়েছে যে আমি যেটা জানি আমার এক ভাই, আমার বন্ধু, আমার কলিগ এটা জানানো দরকার। এটা আমার একটা কাজ। তো আমাকে কেউ গুরু, শিক্ষক বড় কিছু ভাববেন না। আমি আপনার মতোই একজন মানুষ। হয়তোবা আমি একটু লেখাপড়া করছি, চেষ্টা করছি জানার জন্য। জাস্ট আমি এজন্য ইনফরমেশন গুলো আপনাকে দিতে পারছি। এবং আপনার যে ইনফরমেশন আমি দিচ্ছি, এই ইনফরমেশন গুলো আপনার জীবনে দরকার কি দরকার না, আজকে আলোচনায় আপনি থাকুন। তাহলে হয়তোবা আপনি আ এই বিষয়টা মানে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই বিষয়গুলো দরকার কিনা। আচ্ছা জানেন কি জানেন? সত্য কথা সবসময় আ শুনেছি তিতা হয়। তিক্ততা। সত্য কথা শুনলে মানুষ রাগ হয়, সত্য কথা শুনলে মানুষ কষ্ট পায়। সত্য মেনে নিতে চায় না। আসলে সত্য পৃথিবীর বুকে সবথেকে বড় কঠিন কি জানেন? সত্যকে মেনে নেয়া। এর চেয়ে কঠিন আর কোন জিনিস নেই। আচ্ছা আমি ফ্রাঙ্কলি একটা কথা বলি। অনেকে বলে যে আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, তারপরে আল্লাহকে মানি, নবীকে অনেক কিছু বলে না? আমি বলি কি জানেন? এই পুরো কথাগুলো ভন্ডামি। পুরো কথাগুলোর ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি। আল্লাহকে ভয় যদি আপনি করেন, আপনি কবরের আযাবকে যদি ভয় করেন, তাহলে আপনার গাড়ি-বাড়ি, আপনার টাকা-পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনি দুনিয়াতে এত মোহগ্রস্ত কেন? আরে ভাই কবরের আযাব যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি তো কাঁপতে থাকবেন। আল্লাহকে যদি ভয় করেন, তাহলে দুনিয়াতে তো আপনার সবসময় আতঙ্কিত থাকবেন। যে হায় আল্লাহ, হায় আল্লাহ। এই আতঙ্কিত ভাবটা কাদেরকে ভিতর দেখবেন জানেন? সুফি সাধকদের ভিতরে দেখবেন। যে ওরা নিস্তব্ধ হয়ে গেছে। ওরা মানে আর মানে মুখে আর কথা আসে না। ওরা সবসময় চোখে ঝরঝর করে পানি পড়তেছে। ওরা মানে এতটাই যে সেই স্রষ্টার ভয়ে সবকিছু ভুলে গিয়েছে। মানে ইমাজিন আমি অনেককে দেখেছি, কাছে সুযোগ হয়েছে। তো ভয়টা তাদের ভিতরে কেমন? তাদের ভিতরে কতটা আসলে আমি এই কথাটা কেন বললাম?
এজন্য বললাম যে ভয় তো ওই মাপের থাকার কথা ছিল যে রাতের ঘুম যেন হারাম হয়ে যায়। স্রষ্টার ভয়তে আপনি আতঙ্কিত থাকেন। আপনার চোখে মুখে সেই ভয়টা তো আমি দেখতে পাই না। সেম আপনি যদি অর্থের জন্য কাজ করেন, তাহলে আপনার জীবনে অর্থ আসার কথা ছিল। তা অর্থর বিষয়ে আপনি কতটা সিরিয়াস? আপনি সেই সিরিয়াসটা না। আপনার শয়নে স্বপনে অর্থের বিষয় সবসময় চিন্তিত করে না। আপনার ভাবনায় অর্থ নেই। মাঝে, মাঝে আসে যখন প্রয়োজন হয়। ইয়েস আর নো। আমি এই জায়গায় একটি কথা বলে আমি সামনে আলোচনায় যাব। ধরেন চলন্ত একটা রেল। হঠাৎ আপনি দরজা দিয়ে কিছু দেখতে গেলেন। এই সময় পিছনের এক লোক উনিও অসতর্কতাবশত আপনার পায়ে ধাক্কা লেগে আপনি পড়ে যাচ্ছেন। এই মুহূর্তে ওই ট্রেনের একটা হাতল পেলেন। এখন আপনি হাতল যদি ছেড়ে দেন, আপনার পুরো শরীর কিন্তু নিচের দিকে। মানে শুধু একমাত্র হাতে ধরা আছে। যদি হাতলটা ছেড়ে দেন, আপনি যদি ওই সময়টা বোঝার ক্ষমতাটুকু থাকে যে আমার এই হাতল এর উপরে আমার জীবন মরণ, তাহলে হাতলটা কিভাবে ধরবেন? এইভাবে ধরবেন যে হাত ছিঁড়ে যাক, আমি হাতল ছাড়বো না। খুব কষ্ট করে প্রচন্ড শক্তি দিয়ে আপনি ওঠার চেষ্টা করবেন। এক্সাক্টলি ফিল করেন, অনুভব করেন। আমাদের জীবনে কোন একটা জায়গায় যদি আমরা পৌঁছাতে চাই বা আমরা যদি আর্থিক সচ্ছলতা, শারীরিক সুস্থতা প্রচন্ড ভাবে আমাদেরকে কি চাপ সৃষ্টি করতে হয়। প্রচন্ড ভাবে আমাদের প্রেশার ক্রিয়েট করতে হয়। আসলে চাওয়া, প্রত্যাশা তখনই পূরণ হয় যখন মানে টাইমিংটা হয়। ওই যে আপনি ক্রিকেট খেলা দেখেছেন। যদি বলটা হালকা লাগে তাহলে ক্যাচ উঠে যায়। এটা আউট হয়ে যায়। তো বল এবং ব্যাট একসাথে যখন টাইমিং হয় সাথে, সাথে কি ৬ হয়। এক্সাক্টলি জীবনটা হচ্ছে এমন। যেকোনো জিনিস প্রচন্ডভাবে অ্যাওয়ারনেস সচেতন না হলে, প্রচন্ডভাবে না চাইলে, প্রচন্ডভাবে না বুঝলে আসলে হয় না। ওই বারবার একই ভুল, বারবার একই ঘুরে ফিরে আসে আসে মানুষ। আমরা তো আসলে এমনটি করতে চাই না। কি বলেন? জীবনের হিসাব আমি কিছু বিষয় আপনাকে বলছি। তাহলে বিষয়টা সহজ হবে আপনার। অতীত জীবনের গল্প। আপনারা এখানে যারা রয়েছেন, আপনাদের এমন কোন ব্যক্তি রয়েছে, এমন কোন বন্ধু রয়েছে যে অতীতে আপনার কোন গল্প নেই? অতীতে গল্প আপনার আছে কিনা? এমন কোন মানুষ আমরা এখানে কি খুঁজে পাবো যার অতীতে গল্প নেই? প্রতিটা মানুষ আমরা ক্ষণে, ক্ষণে প্রতি মুহূর্তে কিছু সময় পর, পর আমরা অতীতে চলে যাই। অতীত জীবনের গল্প। এই অতীত জীবনের গল্পের মাঝে কি লেখাপড়া করেছেন? এই লেখাপড়া চলমান সময় হাই স্কুল, কলেজে গিয়ে হয়তো কাউকে ভালো লেগেছিল, ভালোবেসেছিলেন, প্রচন্ড ভালোবাসা ছিল তার প্রতি, অনুভব ছিল, ফিল ছিল। কিন্তু আপনি তো একজন স্টুডেন্ট। এমতো অবস্থায় আপনার জীবনের নায়িকা অন্য কারো হাত ধরে বা অন্য কারো সাথে ঘর বেঁধেছে। তো এই জায়গাটায় আপনার ভালোবাসার মৃত্যু হয়েছে। আশা আকাঙ্ক্ষা কি সামনে জব করব, হয়তোবা একটা চাকরি-বাকরি করব। চাকরি হয়নি। চাকরির পিছনে দৌড়াতে, দৌড়াতে এদিকে বয়স বেড়ে যাচ্ছে, বিবাহ-শাদী এরকম একটা ঘটনা থাকে। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে প্রচন্ড হতাশা তৈরি হয়। অপরদিকে জীবনের ক্ষেত্রে আপনার স্বপ্ন যে যেমনটি ভাবে দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণ না হয়ে এর পুরো উল্টোটা ঘটেছে। প্রত্যেকটা ছেলে হোক, মেয়ে হোক, আপনারা যারা আছেন জীবনে রঙিন স্বপ্ন সবাই দেখে। অতীতেও কিন্তু মানুষ রঙিন স্বপ্ন দেখে। যে এই জিনিসটার পরে আমরা এই জায়গাটায় যাবো, এই জায়গাটার পরে আমরা এই জায়গাটায় যাবো। স্বপ্ন। এরপরে কি হয়েছে? হয়তো মা-বাবা পৃথিবী থেকে চলে গিয়েছে। হয়তোবা ছোট একটা চাকরি করেছেন। মানে হয়তোবা বিদেশে প্রবাস জীবনে আছেন, হয়তো দেশে কোনো ব্যবসা-বাণিজ্য করছেন। আপনি দেখবেন যে এক বুক হতাশা, অতীত জীবনে কি আছে? এক বুক হতাশা। মাঝে, মাঝে একটু হয়তোবা রঙিন জীবন পেয়েছেন, কিন্তু সেটা ক্ষণিকের।
কিছু সময়ের জন্য, কিন্তু মুহূর্তে কি আবার অন্ধকার হয়েছে। এই অন্ধকারের পিছনে একটা কারণ আছে। এই পৃথিবীতে আপনাকে বলি, নেগেটিভ বেশি না পজিটিভ বেশি? আপনি কি বলতে পারেন? অনেকে বলে যে পজিটিভ বেশি। না, পৃথিবীকে পুরো পৃথিবীতে সবথেকে বেশি হচ্ছে কি নেগেটিভ এনার্জি। তো এই নেগেটিভ ফ্রিকোয়েন্সির মাঝে পড়ে আপনার জীবনটা এলোমেলো। আপনি যেটা চেয়েছেন আপনি সেটা পাননি। যে সমস্ত জায়গায় ঘটনাগুলো ঘটে, যে আমাদের অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় আমাদের জীবনের লক্ষ্য ঠিক না থাকার কারণে নিজস্বভাবে আমরা চলি, হয়তোবা কোনো বড় ভাই কোনো বন্ধু তারা, কিন্তু আমাদের ফ্যামিলি বা আমাদের অভিভাবক কেউ আমাদেরকে জীবনের লক্ষ্যটাকে, আমাদের জীবনের লক্ষ্যটাকে আমরা ছোট সময় আমরা কি লিখেছি, আমরা রচনা লিখেছি, রচনার ভিতরে কি লিখেছি, আমরা আমাদের ছোট সময় স্বপ্নগুলো কি ছিল, আমরা বড় হলে কি করব, এরকম বেশ কিছু মানে আমরা এটা দেখি, কিন্তু দিন শেষে দেখা যায় অতীতের গল্পগুলো নেগেটিভিটি ভরা এবং হতাশায় ভরা। এবং আমি এটা কাছ থেকে দেখেছি, যেমন আমার বড় ভাইদের বন্ধুদেরকে দেখেছি যে কলেজ লাইফে তারা কি পরিমাণ এনার্জেটিক, মানে তাদের দেখলেই ভালো লাগতো। কিন্তু যখন 20 বছর পরে 10 বছর পরে দেখেছি, হয়তো বাংলাদেশে কোনো বাইং হাউসে জব করে, হয়তো বা কোনো গার্মেন্টসে কাজ করে, কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে, এবং তাদের চেহারা এখন দেখলে দেখা যায় আসলে কতটা কষ্টের ছাপ। ঢাকা শহরে 30, 35, 40 হাজার টাকা দিয়ে সংসার চালিয়ে মা বাবাকে কিছু দেয়া, আসলে তাদের চোখে মুখে শুধু হতাশা, কান্না, এরকম অনেক কিছু দেখতে পাই। হয়তো বা মাঝে মাঝে ব্যবসা করতে গিয়েছে, হতাশা, ধরা খেয়েছে, টাকা পয়সা উলট পালট হয়ে গিয়েছে, কাউকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে সে প্রচন্ড ভাবে ধাক্কা খেয়েছে। 80% অবস্থা এরকম। অতীতের গল্প সোনালী না, সে সোনালী দিনের মতো অতীতের গল্প খুব কম মানুষের আছে। এটা ধনীর দুলালদের বা যারা রিচম্যান তাদের সন্তানদের অতীতের গল্প অনেকটাই সেই ছবির মতো হয়, কিন্তু খেটে খাওয়া মানুষ তাদের জীবনের গল্প, আপনি কি বলতে পারেন যে অতীতের গল্পগুলো আমার খুব ভালো ছিল? ছিল না। তো অতীতের গল্প বারবার আমাদের জীবনে ফিরে আসে, বারবার বারবার আমাদের অতীতের জীবনের গল্প ফিরে আসে। আমি এই বিষয়টা আপনাদেরকে যদি ধরিয়ে দিই, তাহলে বিষয়টা আপনার কাছে চমৎকার বা বুঝতে পারবেন, এবং আজকে একটা সিদ্ধান্ত চলে আসবে। বর্তমান জীবনের গল্প, বর্তমান জীবনের গল্পটা কি পজিটিভ, বর্তমান গল্পটা কি ভালো? বর্তমানের জীবনের গল্পটা কিন্তু ভালো না, কিছুটা ভালো। কারণ অতীতের ঘটনার প্রভাবগুলো পড়েছে বর্তমানে। 2025 সাল, এই 25 সাল কার কেমন যাবে এটা তো বলে দেয়া যায়। ওই যে বাংলা একটা অ্যাড রয়েছে, বিজ্ঞাপন রয়েছে। তো টিনের চালা দেখে হাত গণনা করে, তো তার যে পাশে যে সহকারে ছিল জিজ্ঞেস করেছে যে উস্তাদ, ঘরের টিনের চাঁদ চাঁদ হাতা মানে হাত দেখে কিভাবে আপনার ঘরের টিনের চাল এর কথা বলে দেন, ভবিষ্যৎ বলে দেন? তখন সে বলেছিল যে যার ঘরের চাল ভালো তাহলে বোঝা যায় সে বুদ্ধিমান, তার ভবিষ্যৎটা হওয়া স্বাভাবিক। আসলে এটা খুব মজার একটা অ্যাড, এটা দেখে নিবেন। আপনারা অনেকে দেখেছেন। আমি এখানে একটা কথা বলবো, 2023 এবং 24 সালে যারা কঠোর পরিশ্রম করেছে, তাদের মানে ক্যারিয়ার নিয়ে ভেবেছে, এবং উদ্ভাবনী এবং অগ্রগতি কোনো একটা সিস্টেমের সাথে, কোনো একটা ব্যবসা, কোনো একটা কোম্পানি, মানে যে কোনো একটা সিস্টেমের সাথে ছিল, তারা 2025 সালে ভালো থাকবে। আবার একইভাবে 2025 সালে যদি কেউ ভুল করে, 2026 27 গিয়ে কি তার মানে এলোমেলো হয়ে যাবে তার জীবন। এইটা বোঝার জন্য কোন দার্শনিক এটা পিএইচডি ডিগ্রি অর্জন করা মানে প্রয়োজন না, এটা আপনিও মিলাইতে পারবেন। অর্থাৎ পূর্বের জীবনের হিস্টোরি গুলো, পূর্বের জীবনের অভিজ্ঞতা গুলো বর্তমানে আপনার জীবনে প্রভাব তৈরি করেছে। পূর্বের জীবনে যদি ভুল থাকে, ওই ভুলের খেসারত আপনারা এখানে দিচ্ছেন। এটাই সত্য, এটাই বাস্তব। আমি এই জায়গায় জার্মান একজন দার্শনিকের কথা নিয়ে আসার জন্য আমি এই কথাগুলো বলছি। ভবিষ্যৎ জীবনের গল্প, আমরা জানি না আসলে ভবিষ্যতের জীবনের গল্প কেমন হবে। তবে ভবিষ্যতের জীবনের গল্প আমরা সবাই দেখি, আমরা সবাই ভাবি যে ভবিষ্যৎ আমাদের ভালো হবে, উজ্জ্বল হবে।
পৃথিবীর বুকে একটি মানুষকেও আপনি খুঁজে পাবেন না যিনি ভবিষ্যৎকে নেগেটিভ চিন্তায় দেখে। ভবিষ্যতে সে এইভাবে দেখে যে আমার তো জীবন অন্ধকার, আমি ভবিষ্যতে আমি কিভাবে চলবো ভবিষ্যতে, মানে সবসময় ভবিষ্যতের যে জায়গাটায়, সে ভবিষ্যতের জায়গাটা হলো আশা, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হবে, আজ খারাপ কালকে ভালো হবে। যিনি ক্যান্সার রোগী তিনিও স্বপ্ন দেখে আগামী দিনে বেঁচে থাকার। অর্থাৎ ভবিষ্যৎকে আমরা সবসময় ভালো বলে চিন্তা ভাবনা করি, এটা খুব ভালো জিনিস, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। ভবিষ্যৎ তো তাদেরই ভালো থাকবে যারা বর্তমানে আজকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে। একজন ব্যক্তি ডায়াবেটিস হবে কি হবে না, সিদ্ধান্তটা আজকের, ঘটনা আগামী 3 মাস বা 1 বছর পরে। এই জন্য এক্সিকিউটিভ চেক আপ আছে, হেলথ চেক আপ, সেখানে বলে দেয় যে আপনার সম্ভাবনা আছে ডায়াবেটিস হওয়ার জন্য, আপনি কি করতে পারেন, এখন থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তো আপনারা যদি ভবিষ্যৎ ভালো দেখতে চান তাহলে এখনই কি আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া আপনি আশায় থাকবেন, আশায় আশায় বুক বাঁধবেন, আমার আশা ছিল, ভালোবাসা ছিল, ওই সেই মান্নাদের গানের মতো হয়ে যাবে, আজ আশা নেই, ভালোবাসাও নেই, সেম ঘটনা ঘটবে। এবার দার্শনিক একাত্তলের একটা থিওরি আপনাদেরকে বলে দেব, যেটা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিবে। আসলে অতীতে আমরা কখনো ফিরে যেতে পারবো না, এটা মনে রাখবেন। অতীত যদি ভালো ভালো স্মৃতি থাকে, সেটা নিয়ে আপনি রিল্যাক্স করেন। আপনার প্রিয়তমা আপনাকে ছেড়ে চলে গেছে, ওই ভাবনাটা আপনাকে কষ্ট দিবে, বরঞ্চ তার সাথে দুমুঠো, মানে আহ এটা কি বলে, দুমুঠো খাবার খেয়েছেন সেটা ভাবেন, টিএসসি তে ঘুরেছেন, রমনার বটমলায় গিয়েছেন, নদীর ধারে ঘুরতে গিয়েছেন, হয়তোবা সেই ভালো লাগার স্মৃতিগুলো যদি মনে চায় এটা ভাবেন। ওই কষ্টের কথা ভেবে নতুন করে কষ্ট উৎপাদন করা দরকার নাই। এক, অর্থাৎ ভালো বন্ধু ছিল যার সাথে আপনি ঘুরে বেরিয়েছেন, বা কোনো সিনিয়র ছিল যার সাথে সময় কাটিয়ে আপনার খুব ভালো লেগেছে, কোনো ভালো একটা জায়গায় গিয়েছিলেন, চমৎকার লেগেছে ভালো একটা স্পোর্টে, সেইগুলো ভাবেন, ঠিক আছে। দুঃখ কষ্ট ভেবে নতুন করে সেই বীজগুলো আবার নতুন করে আবার জেগে ওঠার সুযোগ দিবেন না। অতীতে যদি কষ্ট আসে, অতীতের ভাবনায় যদি কষ্ট আসে, কিছু সময় চলার পর এটাকে আবার মোড় ঘুরিয়ে নিয়ে আসবেন ভালো চিন্তা ভাবনার ভিতরে, কারণ চিন্তা ভাবনা কিন্তু মারাত্মক। তবে অতীতে আমরা কেউ ফিরে যেতে পারবো না, অতীত অতীত, এইটাকে বর্তমানে না ভালো হবে। আপনার বারবার আপনার অতীতে থাকেন, এটা আমি না, সারা বিশ্বের যত গবেষক তারা এই বিষয়টা নিয়ে ব্যাপক কথা বলছে বর্তমান সময়, যে আমাদের মন কি অতীতে পড়ে থাকে, আর আমাদের কি ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি কি হবে, আশা বা আমরা হতাশা দুটাই ভাবে। কিন্তু আমরা কেউ কিন্তু বর্তমানে বসবাস করি না, প্রেজেন্ট মোমেন্টে কিন্তু আমরা কেউ থাকি না। অথচ আমাদের থাকার কথা ছিল কি বর্তমানে। গতকাল বলে কোনো শব্দ নাই, আগামীকাল বলে কোনো শব্দ নয়, আছে কোথায়, এখন বেঁচে আছেন এখনই। কারণ আপনি জানেন না, আমি জানি না 2 মিনিট পরে কি হবে পৃথিবীতে। তাহলে এই মুহূর্তে ভালো চিন্তা করতে হবে, এক, ভালো সিদ্ধান্ত নিতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো গান শুনতে হবে, ভালো ওয়াজ শুনতে হবে, ভালোভাবে জিকির করতে হবে। দেখেন তো, আমি যদি বলি যে আপনার আমার জীবনে এই মুহূর্তে শুকর আলহামদুলিল্লাহ, এই কথাটা বলা শেষ কথা, তাহলে জিকিরের ধারাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইয়েস আর নো? প্রিয় মানুষকে আমরা যখন বিদায় দেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, সেই হিমর গল্পর মতো যদি ঘটনা এরকম হয়, আসলে আমাদের একটা ইউনিটি আছে, আমাদের এক বড় ভাই, সে সাহিত্যিক মনা, তার সাথে মাঝে মাঝে দেখা করতে যায়। তো যখন দেখা করার আসার পথে সে মানে করুণ ভাবে তাকিয়ে থাকে, এবং সে সিঁড়ি বেয়ে মানে বিদায় দেয়, এবং মনে হয় যে এটাই শেষ বিদায়। তো সে ফার্ম গেটে থাকতো, ফার্ম গেটের যে ওভার ব্রিজ, সেই ওভার ব্রিজে উপরে দাঁড়িয়ে থাকতো। আমিও দেখতাম সে ভাই দাঁড়ায় রয়েছে, আমারও খুব খারাপ লাগতো। তখন সে হাত নেড়ে নেড়ে আমাকে বিদায় দিত। এখনো আসলে সেই স্মৃতিগুলো মনে পড়ে। এখন তাকে একবার জিজ্ঞেস করলাম যে ভাইয়া, যে এমনটি কেন? তখন সে করুণ ভাবে আমাকে একটা কথা বলছিল, যে আমি জানি না এটাই হয়তো বা তোমার সাথে আমার শেষ দেখা। আমি তো আমি পরবর্তীতে চিন্তা করছি আসলে বিষয়টা তো তাই, মানে এটাও তো হতে পারে। এই যে দেখেন,
তাহলে আমার কথা হচ্ছে বিদায়টা আবেগপূর্ণ হবে না কেন? ইয়েস। আপনি যখন খাবার খাচ্ছেন, আপনার মোবাইল চলতেছে, মোবাইল দেখতেছেন আবার খাবার খাচ্ছেন। এই ২ টা জিনিস তো এক হতে পারে না। আপনি তৃপ্তি সহকারে খাবার খান। কারণ এই খাবারটাই তো আপনার শেষ হতে পারে জীবনের। ইয়েস, নো? আমাকে বলেন আপনারা। রাইট না রং? তাহলে প্রতিটা কাজ আপনি যখন গোসল করবেন, আপনার পানির স্পর্শটা নেন না কেন? ইয়েস। আপনি যখন সালাম দিবেন একজন ব্যক্তিকে, সালামের ভিতরে সেই ফিলটা কেন নেই? যখন আপনি রুকু দিবেন, সিজদা দিবেন, আপনি এই ভাবনাটা আপনার কেন আসে না? যে এটাই মনে হয় আমার প্রভুর কাছে শেষ মাথা নত। কেন হয় না? আমি ব্যক্তিগতভাবে খুব আবেগপ্রবণ মানুষ। মানে খুবই আবেগপ্রবণ মানুষ। আমি আপনাকে বলব যে এই যে ফিলটা, এই যে অনুভবটা, মাকে জড়িয়ে ধরেছেন, হয়তোবা এই জড়িয়ে ধরাটা আপনার শেষ। কারণ কালকে মা থাকবে কিনা, আপনি থাকবেন কিনা কেউ জানি না। যখন আপনি বর্তমানে থাকতে পারবেন, বর্তমানে উপলব্ধি করতে পারবেন, বর্তমানকে ফিল করতে পারবেন, বর্তমানকে জড়িয়ে ধরতে পারবেন, বর্তমানকে স্পর্শ করতে পারবেন। বিশ্বাস করেন আপনার চিন্তা চেতনা সবকিছু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, ভবিষ্যতের গল্প এই জায়গা থেকে তৈরি হয়। আজকে আপনি যদি ভাবেন আর্থিক অবস্থা, আচ্ছা আমার তো অর্থবিত্ত খুব এলোমেলো। আমার সন্তান, আমার স্ত্রী, আমি যদি পৃথিবী থেকে চলে যাই, তো ওরা কার কাছে যাবে? ২-১ টা এক্সাম্পল দেখেন। এই যে আমার গ্রামের ওই অমুক ব্যক্তি আমজাদ সাহেব গত বছর মারা গিয়েছে। আমি তার জানাজায় গিয়েছিলাম। আহারে! তার ওয়াইফ কি হাউমাউ করে কাঁদছিল, তার সন্তানগুলো কিভাবে বাবা, বাবা বলে চিৎকার করছিল। আচ্ছা আমি যদি চলে যাই তাহলে আমার সন্তানও তো ঠিক সেম ভাবে মাটিতে গড়াগড়ি দিবে। এবং আমি চলে গিয়েছি, আমার পরমাত্মা চলে গিয়েছে। এবার আপনি ফিল করেন যে ওরা ১ বস্তা চাউল কিনবে সে অর্থটা নেই। ঈদ করবে, বাবা তো নতুন, নতুন জামা কাপড় কিনে দিত। তো ঈদের বাজার করার টাকা নেই। স্ত্রীকে কাপড় কিনে দেবে কে? কেউ নেই। এই আত্মীয়স্বজন দিচ্ছে ১ম বছর, ২য় বছর এরপর কেউ খোঁজ নেয় না। মেয়ে লেখাপড়া করতে পারছে না। বাধ্য হয়ে গার্মেন্টস মা তার মেয়েকে গার্মেন্টস দিয়েছে। ছোট ছেলেটাকে হয়তোবা কোনো একটা মুদি দোকানে কাজের জন্য দিয়েছে। মা কি করছে? সেলাইয়ের কাজ করতে হয়তোবা মাও গার্মেন্টস গিয়েছে। অপশন কোথায়? অপশন খুঁজে পায় না। এই ভাবনাটা, এই চিন্তাটা যদি আপনার ভিতরে আসে, বিশ্বাস করেন, আমি বলছি না যে আমার সাথে কাজ করতে হবে, আমাদের সিস্টেমে কাজ করতে হবে। তাহলে আপনি রাতে ঘুমাতে পারবেন না। আপনি প্রতিদিন ভোরেই আপনার মাথায় টেনশন কাজ করবে যে আমাকে ইনকাম করতে হবে। আমাকে এমন কিছু করতে হবে আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য, মা-বাবার জন্য। আসলে আমাকে সিরিয়াস হতে হবে। আমার অতীত নিয়ে ভাবার সময় নাই। আমার বর্তমানে কাজ করতে হবে, বর্তমানে কাজ করতে হবে, বর্তমানে কাজ করতে হবে। বন্ধুরা আমি জানি না আমি আপনাকে ফিল করাতে পারলাম কিনা। তবে আমার উপলব্ধি এটাই। এটা আমি আমার উপলব্ধির কথা বলেছি। বাস্তবতা আমরা আসলে কেউ অস্বীকার করতে পারি না। ইংরেজিতে ক্যাটিসিজম বলে একটা শব্দ আছে। এটার মানে হচ্ছে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা দান করা। যেমন বিজ্ঞান মনস্ক মানুষ প্লেটো এই টেকনিক ব্যবহার করেছিলেন সক্রেটিস শিক্ষাগুলো পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ সক্রেটিসের যত শিক্ষা ছিল প্লেটো কিন্তু এইভাবে প্রশ্ন করতেন, প্রশ্ন ছুড়ে দিতেন। তো সে জায়গা থেকে ফিডব্যাক আসতো। তো প্রশ্ন পর্ব উত্তরের মধ্য দিয়ে তার স্টুডেন্টদেরকে শিখাতেন। তো বন্ধুরা আমি যে একা, একা কথা বলছি, তো আমি আপনাদেরকে বলব যে আপনারা আমার সাথে কথা বলেন। অর্থাৎ মনের কল্পনার জগতে যে আসলে আমার কথা আপনার মানে রাইট না রং মনে হয়। তাহলে আমরা হয়তোবা এই ক্লাসগুলো খুব এনজয় করতে পারবো। যদি মনোযোগ অন্য জায়গায় থাকে তাহলে আমি মনে করি এই ক্লাসটা আপনার জন্য না। এটা বাস্তব ধর্মীয় ক্লাস, এটা ফিল করার ক্লাস। তো আপনাদেরকে এই বিষয়টা আমি এইভাবে বলব যে বর্তমান জীবনই শক্তিমান জীবন। এই যে বর্তমান যে আমরা আছি, এই জীবনটাই শক্তিমান জীবন।
এই জীবনের বাহিরে আপনার থাকা দরকার নেই। এই সময়টাকে উপলব্ধি করার নামে কি পরিপূর্ণ জীবন। এখন বেঁচে আছি, এটাই আমার জীবন। এই কথাটা দার্শনিক একার্ট টলে বলেছেন এবং মানুষকে তিনি বলেছেন সুপারম্যান হিসেবে। এই যে বর্তমানকে যদি আপনি ফিল করতে পারেন, বর্তমানে আপনার কি করা দরকার, কি না করা দরকার, এবং বর্তমানকে যদি নিয়ে আপনি ভাবেন, বর্তমান মানে প্রেজেন্ট মুমেন্ট, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি জানি না আপনার জীবনে পূর্বে কোন ট্রেনিং কিভাবে আপনার কাজ করেছে, তবে আমি যেটা বলি যে এইটা হচ্ছে একটা অথেন্টিক বিষয় এবং আমার কাছে প্রুফ রয়েছে যে বর্তমান জীবনই আসল জীবন, বর্তমান জীবনই সেরা জীবন, বর্তমান জীবনই কি এটা পাওয়ারফুল জীবন, বর্তমান জীবনই কি উন্নয়নের জীবন, বর্তমান জীবনের কি ভালোবাসার জীবন, বর্তমান জীবনই কি অগ্রগতির জীবন। অর্থ হবে কি হবে না এটা বর্তমানে আপনার বলে দিবে। এজন্য বলা হচ্ছে বর্তমান জীবনই কি শক্তিমান জীবন। আমার সাথে বলেন, বর্তমান জীবনই শক্তিমান জীবন, বর্তমান জীবনই শক্তিমান জীবন, বর্তমান জীবনই কি অগ্রগতির জীবন। আমার আজকের সিদ্ধান্ত কি আগামী দিনের ফলাফল। আমাকে বর্তমান নিয়ে চিন্তা করতে হবে, প্রেজেন্ট মোমেন্টে আমাকে বাঁচতে হবে। তাহলে আপনার জীবন পরিবর্তন হবে এবং পরিবর্তন হতে বাধ্য। প্রিয় সবাই, আমি আরেকটু গভীরে যাব এবং খুবই গভীরে যাব আপনাদের আলোচনার মধ্য দিয়ে, যেন আমি আমার আলোচনা থেকে আপনাকে কিছু একটা দিতে পারি, আপনি যেন কিছু নিতে পারেন। দেখেন, আমরা প্রতি মুহূর্তে প্রতিটা সময় আমাদের চিন্তা বয়ে চলছে। নদীর স্রোত যেমন বয়ে চলে যায়, পালতোলা নৌকা যেমন ভেসে ভেসে যায়, নদীর স্রোতের মাঝে কলার ভেলা যেমন ভেসে ভেসে যায়, আকাশের মেঘগুলো নীল মেঘগুলো যেন ভেসে ভেসে যায়, সেম আমাদের চিন্তাও ভেসে ভেসে যাচ্ছে। চিন্তা বয়ে চলছে প্রতি মুহূর্তে। আপনি দেখেন, আজকে সকালে ঘুম ভাঙার পরে যে চিন্তাটা এসেছিল, এই চিন্তাটা কতক্ষণ স্থায়ী ছিল? এখন রাত ৯টা ৫৩ মিনিট। ওই চিন্তাটা আর এই চিন্তাটা কি এক? ওই চিন্তাটা তো চলে গিয়েছে সেই সকালে, এরপরে অনেক সময় গড়িয়ে গিয়েছে। চিন্তা বয়ে চলছে। বিজ্ঞান বলছে যে প্রতিদিন একটা মানুষ এভারেজে ৬০,০০০ থেকে ৬৫,০০০ চিন্তা করে। তো আমি আপনাকে বলবো, আমার এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, যে তোমার চিন্তাকে লাগাম টানতে হবে, যা তোমাকে ধ্বংস করছে প্রতিনিয়ত। সিনিয়র যারা আছেন তাদেরকে বলবো যে আপনার চিন্তা, আপনার লাগাম যদি না টানেন, তাহলে এই চিন্তা আপনার জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসছে। একটা চিন্তা যে কি ঘটনা ঘটাইতে পারে, একটা চিন্তা যে মানুষের জীবনে কতটা পরিবর্তন, বা একটা চিন্তা যে একটা মানুষের জীবনে কি নিয়ে আসতে পারে, এইটা যদি আমার দেশের মানুষদেরকে জানানো যেত, তাহলে আমার দেশ পরিবর্তন হয়ে যেত, একটা পরিবার মানে পরিবর্তন হয়ে যেত, ব্যক্তি জীবন পরিবর্তন হয়ে যেত। এই চিন্তা শুধু কি চিন্তা। আমরা সারাদিনে অধিকাংশ মানুষ ধ্বংসাত্মক চিন্তা করি। আমরা যদি না করতে চাই, আশপাশের মানুষগুলো আমাদের ধ্বংসাত্মক চিন্তা করতে বাধ্য করে। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার সাথে কেমন আচরণ হয়? সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার পারিবারিকভাবে যে ঘটনাগুলো ঘটে, হয়তোবা আপনার স্ত্রী আপনাকে খুব রাগের স্বরে বলতেছে, মানে খুব মানে টক্সিক ওয়ার্ড ব্যবহার করে বলছে যে মরার মতো ঘুমাও, এখন বাজে কত, বাজার করতে হবে, তার কোনো খেয়াল আছে কিনা, পুরা কপাল আমার, আমার
পুরা কপাল, কার সাথে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছে, আমার জীবনটাই কি ধ্বংস হয়ে গেল। এই কথাটা আপনার কানে চলে আসছে, আপনার ব্রেন এটা নিয়ে ভাবা শুরু করছে। এই ভাবার সাথে সাথে আপনার মন আহত হয়ে গিয়েছে। আপনি জব করছেন, কোনো এক কলিগ আপনাকে ফোন দিয়েছে যে ভাই গতকাল যে কাজটা করলেন এই কাজটা করা কি ঠিক হইলো আপনার? আপনি নিজেও ভেবে পাচ্ছেন না যে আমি কি কাজ করলাম, কার ক্ষতি করলাম। সকালে আপনার বাচ্চা এসে আপনাকে বলতেছে বাবা আমি পিকনিকে যাব, আমার 2000 টাকা লাগবে। আপনার মাসের বেতন এখনো পান নাই, কার কাছ থেকে ধার করবেন, এই টেনশনটা শুরু হয়ে গেছে। এই সকাল থেকে 10টা পর্যন্ত আপনার সাথে কি ঘটনাগুলো ঘটে আপনি যদি একটু দেখেন। আপনার মোবাইল বের করেছেন, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে তরুণী ধর্ষণ, বাসের ভিতরে 7 দুষ্কৃতী এই মেয়ের জীবনটা ধ্বংস করেছে, পুলিশ অভিযান চালাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার এক বন্ধু মেসেজ দিয়েছে, জানিস আমাদের তৌহিদের বাবা গতকাল রাতে মারা গিয়েছে, তুই কি জানাজায় যাবি? এবার আপনার সামনে কি কফিন ভাসতেছে। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি দেখতেছেন যে শাহবাগে আন্দোলন হচ্ছে, তো অফিসে যাব কিভাবে? তো সকালে ঘুম থেকে ওঠার পরে ফেসবুকে না হলেও অনেক মানুষের কমেন্টস আসতেছে, এবং বাংলাদেশে এই যে অযাচিত টিকটকার একটা কন্টেন্ট চলে আসতেছে। মানে মোবাইল খুললি কি শুধু কন্টেন্ট আর কন্টেন্ট। এই জন্য আমি ফেসবুক চালাই না ব্যক্তিগত ভাবে, কোনো মানে ইনস্টাগ্রাম আমি কাজ ছাড়া কোনো কিছু ইউজ করি না, কারণ এই পুরো মাথাটাকে নষ্ট করে দেয়। কথা কি সত্য কিনা? তাহলে সকালে আপনার চিন্তা বয়ে চলতেছে কি নেগেটিভের, মানে বাড়ি ধারা, হ্যাঁ? বারিশ, রবীন্দ্রনাথ কি বলেছে? বারিশ। বর্ষা রেখে সে বারিশ বলেছে। তো এরকম ভাবে আপনার বর্ষা, যেমন টিপ 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 করে বর্ষা বা মুষলধারার বৃষ্টি যেমন পড়ে, তো আপনার চিন্তায় নেগেটিভ বিষয়গুলো আপনার কি প্রভাব তৈরি হচ্ছে। আসলে সকালটা হওয়ার কথা ছিল কেমন? সকালে ঘুম থেকে উঠবে, প্রভুর কথা স্মরণ করবেন ধর্মীয় ভাবে যে যে ধর্মে আছেন। এরপরে কি মেডিটেশন করবেন, মুরাকাবা। ব্রেনটা শান্ত থাকবে, শীতল থাকবে। এবার একটু জগিং করতে যাবেন, মুক্ত বাতাসে হাওয়া খাবেন। এরপরে বাসায় এসে দেখবেন যে সমস্ত রান্না বান্না সমস্ত কিছু, বা সকালে একটু বই পড়লেন। তো এখানে একটা ফরম্যাট আছে, এটা আমরা জানাবো আপনাকে সকালে কি করতে হবে। হ্যাঁ, 20 মিনিট 20 মিনিট 20 মিনিটস। এটা কি করতে, প্রথম দিকে আপনার জগিং করতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার মেডিটেশন করতে পারেন, তৃতীয়ত বই পড়তে পারেন। এই তিনটা আমি ফরম্যাটটা বলে দিলাম আপাতত, এরপর আরো বিস্তারিত বলবো। তো যেটা বলছিলাম, এই যে সকালে আপনি একটা গান শুনতে পারেন বা ধর্মীয় ভাবে কোনো নাচ শুনতে পারেন। এই যে একটা গান আছে না রবীন্দ্রনাথ সঙ্গীত, আনন্দ ধারা আনন্দ আনন্দ বহিছে, হ্যাঁ, কি আনন্দ আকাশে বাতাসে। এই যে সকালে যে মনটা আনন্দে ভরে উঠবে, এইটাই তো কথা ছিল। আমাদের বাংলাদেশের ঐতিহ্য তো এটাই ছিল, যে পাখির কিচিমিচি আর সেই সুরে মানে গান, সুর বাজবে, আনন্দ। এই যে ভিতরে আনন্দ, এখানে তো নেগেটিভের কথা বলা হয় নাই। কিন্তু আপনার সাথে কি হচ্ছে? তো এই যে যে চিন্তা, মানুষ যে চিন্তা মানে বয়ে চলছে, নেগেটিভ চিন্তার বাড়ি বারিশ বয়ে, মানে বয়ে চলেছে। এইটাকে আপনার লাগাম টানতে হবে। তো আপনার ব্রেনকে আপনার কন্ট্রোল করেন। নেগেটিভ যত সোর্স আছে আজকে বন্ধ করে দেন। যতগুলো পত্রিকা পড়া যাবে না সকাল না দুপুর পর্যন্ত, কারণ পত্রিকা দেখে আপনি কি করবেন? আপনি তো রাজনীতিবিদ না। আমি পত্রিকা দেখি না, আমি সকালে খবর শুনি না। আমি একবার যে কোনো সময় একবার দেখে নিই হেডলাইন, এটা তো আমার দেখা দরকার নাই। এ যাদের দেখা দরকার তারা দেখবে। আর দুনিয়ার খবর আপনার রাখা তো দরকার কি? আপনি নিজের খবরই তো রাখেন। আরে ভাই, এই জায়গায় কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল না করেন, জীবন পরিবর্তন হবে না। এটার একটা রোড ম্যাপ আমরা ধারাবাহিকভাবে আপনাকে দিয়ে দিব। যদি আপনি আমাদের সাথে থাকেন, যদি জীবন পরিবর্তন করতে চান, আর যদি পরিবর্তন না করতে চান, আপনার জীবন নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, আপনার জীবন নিয়ে সন্তুষ্ট, আমার কোন দায় পড়েছে? তো যারা জীবন পরিবর্তন করতে চায় তাদের জন্য আমার এই কথাগুলো।
তবে এই কথাগুলো আর আপনার চিন্তাগুলো দেখবেন যে সংঘর্ষ হচ্ছে প্রতিনিয়ত। দেখবেন যে আমাদের এখন ট্রেনিং আছে কত, 170 জন। তো দেখবেন যে 2 4 5 জন হারিয়ে যাবে বা সময় যাওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, কারণ কি ব্রেন নিতে পারতেছে না। কারণ ব্রেন তো চাই কি বলেন তো, ওর যেটা ভালো লাগে সেটা করতে চাই ও। আপনার ক্ষতি হলো কি হলো না। আচ্ছা, জিহ্বার কাজ কি বলেন তো? জিহ্বার কাজ হলো কি টেস্ট গ্রহণ করা। এবার ওই পুরা মুরগি, চিকেন ফ্রাই, কাচ্চি, নান, রুটি আপনি খেলেন, জিহ্বা কি খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে কি। আর কোক খেলেন খুব তৃপ্তি সহকারে। হঠাৎ রাত 2টার সময় বুকে একটু ব্যথা উঠেছে, চিনচিন করে, এরপরে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এরপরে কি আপনি আপনার ওয়াইফকে ডেকেছেন, আপনার মা বাবাকে ডেকেছেন, আমার তো বুকে ব্যথা করে, তারা তো ভয় পেয়ে বলতেছে হসপিটালে, হসপিটাল, অ্যাম্বুলেন্স চলে এসেছে। এরপরে কি ডাক্তার বলতেছে গ্যাস ফর্ম করেছে। এবার আপনার জিব্বারে বললেন যে এই তুমি কি করলে। আমি কি করলাম, আমি তো খাবার খেলাম। এই তুমি এত খেলে, তুমি এটা কি করলে, আমার তো জীবনটাই শেষ। জিব্বা তখন কি বলবে জানেন? জিব্বা আপনাকে বলবে যে ভালো লেগেছে খেয়েছি, এটা তো আমি জানতাম না তোমার এরকম হবে। জিব্বা কিন্তু দায়ভার নিবে না, এই শরীরও দায়ভার নিবে না, আপনার মনও দায়ভার নিবে না। নিবে? নিবে না। তো আসলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, আসলে এই এই জায়গাটা কন্ট্রোল করতে হবে, সিকিউরিটি বসাইতে হবে। চিন্তা, আপনার বাসায় খারাপ মানুষকে কি ঢুকতে দিবেন? এক কথায় প্রশ্ন করলাম। আপনার বাসায় কি খারাপ মানুষ ঢুকতে দিবেন? চোর, ডাকাত, বদমাইশ, গুন্ডা, এদেরকে ঢুকতে দিবেন? তাহলে জীবনটাই তো নষ্ট করে দেবে। একইভাবে চিন্তায়, নেগেটিভ চিন্তায় মানুষের জীবন ধ্বংস করে। তো কি করতে হবে আপনার? এই যে শোনার ক্ষেত্রে সিকিউরিটি, মানে দারোয়ান বসাইতে হবে, সিকিউরিটি, হাই সিকিউরিটি। তো আমি আমার ফ্ল্যাটে আমার অনেকগুলো তালা, মানে আধুনিক তালা ডিজাইন করে লাগানো। তো আমার বাসায় যদি কেউ আসে, তো আমার যে এই যে যে দরজার যে লক, এই লক গুলোর দিকে তাকায় থাকে। বলে যে ভাই আপনার তো চারোদিকে সিসি ক্যামেরা, বাসার ভিতরে সিসি ক্যামেরা, বাহিরে এবং পার্কিং এ সিসি ক্যামেরা, এত সিসি ক্যামেরা, তারপরে এত তালা। আমি ওনাকে বললাম এই তালাটা কেন লাগিয়েছি এটা কি জানেন? এটা চোর ঢোকা, এটা তো আমি রোধ করার জন্য লাগিয়েছি। কিন্তু এই তালার দিকে যতবার আমি তাকাই, এটা আমার একটা থিওরি কি জানেন? আমার মনের জায়গায় তালা লাগাতে হবে, চিন্তার জগতে তালা লাগাতে হবে। এইটা হলো সিক্রেট। আপনাদেরকে বললাম আমি, এই তালা দেখার সাথে সাথে কি আমার মনে পড়ে যায়, আমার ব্রেনে তালা লাগাতে হবে, আমি বাজে কিছু ঢুকতে দিব না। মেসেজ ক্লিয়ার? এক। 2 নম্বর হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রণ হচ্ছ বা তোমার জীবন পরিচালনা করছে পরিবেশ দ্বারা। আশপাশে আমাদের যে বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং আমরা যাদেরকে ফলো করি, তাদের দ্বারা আমরা কি হচ্ছি? নিয়ন্ত্রিত হচ্ছি। তো আপনি আজকে থেকে চিন্তা করেন কার সাথে চলবেন, কার সাথে কথা বলবেন, কার সাথে আপনার জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করবেন। দেখেন, আমরা প্রতিনিয়ত ভালো যে সংবাদগুলো খুব কাছের বন্ধুদেরকে দেই, তখন ওরা যে বিষয়টা বলে, তোর দ্বারা হবে না, তুই ধরা খাবি, এটা করবি ওইটা করবি, ওরা আমাকে এমন এমন পরামর্শ দিতে চায়, তো আসলে আমার মন খারাপ হয়ে যায়। তখন পরিবেশ দ্বারা আমি নিয়ন্ত্রিত হচ্ছি, এই সমাজের কালচারের মাধ্যমে আমাদের জীবন নিয়ন্ত্রণ হচ্ছে। না, এটা করা যাবে না। আমাদের জীবন পরিচালনা করতে হবে প্রকৃতিগত ভাবে, অর্থাৎ প্রাকৃতিক ভাবে, তথ্য নিয়ে। প্রকৃতি কি বলছে, আল্লাহর বিধান কি বলছে, ভগবানের ঈশ্বরের বিধান কি বলছে, সেই বিষয়গুলো দেখে আমাদের জীবনযাপন করতে হবে। আমি এখানে একটা তথ্য দেই, যা তোমার না, তুমি যদি সেটা আশা করো তাহলে এটা তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আবারও বলছি যে যাহা তোমার না, ওই জিনিসটাকে যদি তুমি তোমার ভাবো তাহলে এটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ধর্মীয় বিধি বিধান আপনাকে মানতে হবে, কারণ ধর্মীয় বিধি বিধানের ভিতরে যদি আপনি চলেন তাহলে কন্ট্রোল করতে পারবেন অনেক কিছু। তো কিছু মানুষ আছে যারা আপনার ভালো চাবে না, এই সংখ্যাটা অনেক বেশি। আপনার মা বাবা, খুব কাছের বন্ধু, এবং আপনার আর্থিক গুরু, যিনি আপনাকে মেন্টর বা গাইড। আচ্ছা, মানুষ আপনাকে কি দিবে? নিজে না নিয়ে কি আপনাকে দিবে?
মানুষ তার জন্য রেখে আপনাকে, যদি উদ্বৃত্ত হয়, বেশি হয়, তাহলে আপনাকে দিবে, এছাড়া আপনাকে দিবে না। এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে যে আমার জীবনের গাইড বা মেন্টরকে, বা আমি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কিনা। এখন সাধারণত নিয়ন্ত্রণ করতেছে আমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল। অ্যান্ড্রয়েড মোবাইলে ফেসবুকটা আজকে আনইনস্টল করে দিবেন, এটা হচ্ছে ফার্স্ট। আপনি যদি শোনেন আপনার ভালো, না শুনলে না। ফেসবুক, প্রাণের ফেসবুক, সকাল বিকালের ফেসবুক, রাতের ঘুমের ফেসবুক, এই যে দুনিয়া যত বাজে পচা দূষিত আনকালচার যত কিছু আছে, সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে ফেসবুক। এই ফেসবুক আনইনস্টল করতে হবে, ইনস্টাগ্রাম আনইনস্টল করতে হবে, যতগুলো ডিভাইস এইগুলো অ্যাপস আছে, গেমস, সমস্ত কিছু আনইনস্টল করে দিতে হবে। কারণ এইগুলো সফল মানুষের কাজ না। কোন সফল মানুষ মানে এইগুলো ইউজ করে না, কথাটা মনে রাখবেন। জোকারবার নিজেও কিন্তু ফেসবুক ইউজ করে না, তারা আপনার দ্বারা ব্যবসা করতেছে। আপনি ফেসবুক ইউজ করে আপনি কি করেছেন? দুনিয়া উদ্ধার করে ফেলেছেন? ভুল না। বরঞ্চ আপনার ঘরে কি হচ্ছে, আপনার মন খারাপ কি হলো, মানে আমি অনেক সময় ফেসবুকে মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে, সেই ইনফরমেশন গুলো ফেসবুকে, সবাই দোয়া করবেন। মানে কতটা লোড চিন্তা ভাবনার মানুষ, কতটা মূর্খ হলে এগুলো করে আপনি জানেন? আমি আমার বন্ধুদেরকে জানাবো না? তো আপনি বন্ধুদেরকে জানালেন, আপনার রোগ 3 দিনে ভালো হওয়ার কথা ছিল, সেটা 10 দিন লাগবে। কারণ কি? সবাই বলে আহারে বেচারা, সমবেদনা জানায়। এই যে পুরোটাই তো নেগেটিভ আলোচনা হচ্ছে, কিভাবে হলো, কোথায় হলো। আবার ভালো সংবাদ, ভালো সংবাদ যদি ফেসবুকে দেন, আমার প্রমোশন বেড়েছে, তো কলিগ যারা আছে তারা হিংসায় জ্বলবে। আমার কথা হচ্ছে এই দুইটার কোনোটাই দরকার নাই, এই জন্য ফেসবুক এর দরকার নাই। এটা আমার কথা না, গবেষকদের কথা। এই ফেসবুক কি জিনিস? এটা হলো জুয়া। এটা একটা বই আছে, হুক, এটা আমার পিডিএফ আছে, আমি এটা প্রকাশ করতে চেয়েছিলাম, পরে সময় ব্যস্ততার জন্য আসলে আমি এটা অনুবাদ করতে চেয়েছি, মানে করা আছে, পাবলিসিটিতে দেয়নি। তো এই যে হুক, নোটিফিকেশন থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে। তাতে করে দেখা গেছে যে এইগুলো মানব জাতির জন্য ধ্বংসের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর যারা করতেছে তারা বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হচ্ছে। তো পরিবেশ আজকে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। এইগুলো থেকে দূরে রাখেন নিজেকে, সন্তানকে। আপনি নিজে যদি দূরে থাকেন, সন্তানও দূরে থাকবে। আপনি নিজে ভালো না হয়ে কি সন্তানকে ভালো করতে পারবেন না। প্রিয় সবাই, আপনার অবস্থান, সচেতন হতে হবে আপনার অবস্থান সম্পর্কে প্রতি মুহূর্তে, যে আমি বর্তমানে কোথায় আছি, আমি কোথায় যাব, আমার ডেস্টিনেশন কি, এইটা যেন আপনার মাথায় থাকে। যদি এক মুহূর্তে ভুলে যান তাহলে স্লিপ করবেন। 24 ঘন্টার ভিতরে 3 বেলা খাবার খান। অন্ততপক্ষে খাবার খাওয়ার আগে ভাবেন, এই যে যে আমি খাবারটা খাচ্ছি, এটার জন্য আমি কতটা কৃতজ্ঞতা স্বীকার করেছি, প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাবেন। আচ্ছা, আমি তো খাচ্ছি, আমার সন্তানরা কি খাচ্ছে, ওকে, এবং আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা কি হতে পারে, আমি কি কন্টিনিউ করতে পারবো? খাবার আগে আপনি 3 বেলা ভাবেন, আমার কি ইনকাম বাড়াতে হবে? প্রশ্ন করেন, নিজে নিজেকে প্রশ্ন করেন, আপনি কি করতে পারেন বর্তমান সময়ে। তুমি মানসিক, শারীরিক, আর্থিক বিষয়ে কি পদক্ষেপ নিবেন বা নিবে? আমি এই জায়গাটা আপনাকে একটা কথা বলবো, যে এই যে আপনার জীবনকে যদি উন্নত করতে চান, মানসিক ভাবে, শারীরিক ভাবে, আর্থিক ভাবে, অবশ্যই কি এটার উপরে তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, আপনাদের প্রশিক্ষণ নিতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ এই জায়গাটা থেকে এছাড়া বের হওয়ার কোনো সুযোগ নেই। সঠিক পথ অনুসরণ, প্রশিক্ষণ ও শিক্ষাগুরু, এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পথ, এখন পথ রাইট না রং এটা বুঝবেন কিভাবে? বাংলাদেশে আজকে মানে এমন একটা সময় আমরা বসবাস করতেছি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষ মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে যত পীর বাবা, তারা অনেক গভীরের কথা বলে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। তাদের উদ্দেশ্য কি? আপনি পীরের বাড়িতে গিয়ে নজরানা দিবেন। এক, আপনার বড় ভাই বা আপনার যাদেরকে খুব জ্ঞানী ভাবেন, সিনিয়র ভাবেন, তারা রাজনৈতিক ভাবে আপনাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে ফেলে দিয়েছে। সঠিক পথ
তারা প্রত্যেকে দাবি করবে যে আমাদেরটা সঠিক পথ। যেমন কোনো এক ইঞ্জিনিয়ার বলবে যে আমার কাছে যে ইঞ্জিনিয়ারিং বিদ্যা আছে এটা দিয়ে দুনিয়া চালান যাবে। কোনো একজন আর্কিটেকচার, তার আর্কিটেকচার জ্ঞান দিয়ে তার কাছে আর্কিটেকচারের বাহিরে কোনো কিছু নাই। একজন চিকিৎসকের বাহিরে চিকিৎসক, তার কাছে অন্য কিছু নাই, তারটাই সেরা। কোনো ধর্মীয় ব্যক্তি, তার কাছে মনে হবে যে সে বলবে যে এই ধর্মটাই কি সব কিছু। এটা সে যে কোনো ধর্মের কথা বলেন না কেন, সবাই তারটা সেরা বলতেছে। এবার আমরা যারা আম পাবলিক আছি, আম পাবলিক তো বুঝেন, সাধারণ আছি, আমরা আসলে কোন দলকে অনুসরণ করব আমরা বুঝতে পারতেছি না। আজকে একটা সিক্রেট বলি, সেই দলের অনুসারী হন যেই দলে অনুসারী হওয়ার পরে সৎভাবে দুটো টাকা ইনকাম আসে। সেই দলের অনুসারী হন, মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায়, সেই ব্যক্তির বা অনুসারী হন। সেই প্রশিক্ষকের কথা শুনেন যে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। এই জায়গাটা আমরা ভুল করি। লোভকে লোভ বলে, রাইটকে রাইট বলে, ইমোশনালে চলে না। এমন একজন প্রশিক্ষক, এমন একজন শিক্ষাগুরুর অনুসরণ করেন, ভালো থাকবেন। আমি ব্যক্তিগতভাবে জীবনে অনেকের জীবনে পরামর্শ দিয়েছি, এখনো দিচ্ছি। অনেকে ভুল বুঝে আমাকে সাইট কেটে গিয়েছে, 10 বছর পরে বলেছে আপনার একটা রাইট ছিল। কিন্তু আমি যে ভুল করেছি, এই খেসারতটা এমন পরিমাণ, আমি এখান থেকে আর ফিরে আসতে পারিনি, স্বীকার করেছে। 6 মাস পূর্বে বলেছিলাম, 6 মাস পরে ঘটনা ঘটেছে। বলেছে যদি মানতাম কতই ভালো হতো। কিছু মানুষ ক্রেডিট নেওয়ার জন্য মানুষকে পরামর্শ দেয়। আমি ব্যক্তিগতভাবে ক্রেডিট নেওয়ার জন্য পরামর্শ কাউকে দেই না। আপনি ভালো বলতে পারেন, মন্দ বলতে পারেন। আমি একজন প্রশিক্ষক হিসেবে আপনাদেরকে আমি তথ্য দিয়ে থাকি। আমাকে শিক্ষাগুরু অনেকে আমাকে এত ভক্তি করে, আমাকে এটা ওটা বানিয়ে ফেলে। তখন আমি তাকে কড়াভাবে বলে দেই যে না, আমি তোমার ভাই, আমি বন্ধু, আমি সহপাঠী বা সহযোগী। জাস্ট তোমার জীবনে যে বিষয়টা জানো না, আমি এই বিষয়টা পরামর্শ দিচ্ছি। এখানে ক্রেডিট নেওয়ার মতো কিছুই নাই। আমি সবসময় প্রার্থনা করি, হে আল্লাহ, আমাকে অহংকার মুক্ত রাখো। আমি যে জিনিস জানি না, আমি সে জিনিস বলতে চাই না বা বলতে চাই না, কারণ আমি ওই বিষয়টা জানি না। আমি অনেক কিছুই জানি না, অনেক বিষয় কি আমি বুঝি না। আমি আপনাকে বলবো, জীবনে সঠিক পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি। কিন্তু সঠিক পথ কোনটা আমরা সেটা বুঝতে পারি না, জানতে পারি না। পথ চলা শুরুটা নিজের। যদি মনে করেন আমার জীবন পরিবর্তন করা দরকার, মানসিকভাবে ভালো থাকা দরকার, শারীরিকভাবে সুস্থ থাকা দরকার, আর্থিকভাবে একটা পজিশন ক্রিয়েট করা দরকার, তাহলে পথ চলা শুরু হোক আমাদের। শুরুটা কিন্তু আপনাকেই করতে হবে। শুরুটা কিন্তু কেউ করে দিবে না। আমরা আশায় থাকি, অপেক্ষা করি না। এইটা আমরা কিন্তু চরম ভুল করি। শুরুটা নিজেরই করতে হয়। মানুষের মানসিক, শারীরিক ও আর্থিক উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি। আমরা কি করছি? আমাদের যে কমিউনিটি, আমাদের কাজটা কি বলতে পারেন? রেজাউল কুমার, আপনি কি বলতে পারেন যে আমাদের কাজটা কি? নুরুল ইসলাম, আপনি কি বলতে পারেন না আমাদের কাজটা কি? আপনাকে মানসিকভাবে স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে আসা, শারীরিকভাবে আপনাকে সুস্থতার তথ্য সরবরাহ করা, আর্থিক উন্নয়নের জন্য আপনার জন্য আমরা কাজ করছি। বাংলাদেশে এই তিনটা জিনিস কম্বাইন্ড আপনি পাবেন না। বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতার কথা বলে কে? বিভিন্ন ডক্টর বলে, ডক্টর জাহাঙ্গীর সাহেব বলে, নুরুল ইসলাম সাহেব বলে, ফাউন্ডেশন বলে, বিভিন্ন ব্যক্তি। তারা কিন্তু আপনাকে পকেটে টাকা এনে দেওয়া রাস্তা দেখাবে না।
স্পষ্ট কথা বলছি। মানসিকভাবে বিভিন্ন জায়গায়, ধর্মীয় জায়গায় আপনি যদি যান, আপনার খুব ভালো লাগে। কিন্তু সেখানে থেকে আসার পথে, ফেরার পথে গাড়ি ভাড়া দিতে হয়। গাড়ি ভাড়া কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান দিয়ে দিবে না। সেখানে আপনার মন ভালো থাকবে, কি আনন্দানন্দ লাগবে। ধরেন বাংলাদেশে অনেক জায়গায় মাহফিল হয়, চরমোনাই আপনি গেলেন ধরেন। তো যাওয়ার সময়ও টাকা লাগবে, আসার সময়ও কি টাকা লাগবে। চরমোনাই পীর সাহেব কিন্তু টাকা দিবে না, দিবে? বরঞ্চ সেখানে গিয়ে ২,০০০ টাকা খরচ হবে। বন্ধুরা, আমার কথা কিন্তু সুস্পষ্ট। যদি আপনার কাছে দ্বিধাদ্বন্দ্বে মনে হয়, ওই বিষয়টা নিয়ে আমাকে প্রোগ্রামের শেষে আপনি প্রশ্ন করতে পারবেন। আপনার রাইট রয়েছে। আমি যেটা বলছি সেটা আপনাকে উপলব্ধি করতে হবে আমি কি বলছি। আপনি একইভাবে বাংলাদেশে একটা কনসার্ট, ধরেন বাংলাদেশে বড় বড় হোটেলে কনসার্ট হয়, যেখানে বাংলাদেশের বড় বড় সিঙ্গাররা এসে গান গায়। তো ২ ঘন্টা পর্যন্ত, যেমন কক্সবাজার, আপনার লাবণী পয়েন্টের অপোজিট একটা হোটেল আছে, বিশাল একটা হোটেল। সেখানে গান হচ্ছে রাত সন্ধ্যা ৬টার পর থেকে গান। তো কিছুদিন আগে আমার ভীষণ একটা প্রিয় একটা গান ওনাকে বললাম, উনি গান গেল। আমি সেখানে উনাকে একটা বকশিস স্বরূপ ১,০০০ টাকা দিলাম। তো সে খুশি হলো। তো আমার তো খুব ভালো লাগছে। এখন এই যে গান, বিনোদন, এটা যদি আমি নিতে চাই, বন্ধুরা, টাকা ছাড়া কি হবে? প্রশ্ন। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা এই ৩ টে বিষয় নিয়ে কাজ করতেছি। মানসিক, শারীরিক, আর্থিক উন্নয়ন কিভাবে ঘটে? আমাদের এখানে অর্থ ইনকাম করার জন্য চমৎকার একটা ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের সাথে বলবো। যেহেতু আজকে অর্থের ব্যবহারিক ক্লাস পাঠ পাঠ আমি একটু বলে যাচ্ছি আপনার জন্য। আমরা কেন করব একটা প্রশ্ন। আসলে কেউ কারো জন্য তো করে না, করে? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। আপনাকে নিয়ে ভাবা, আপনাকে নিয়ে চিন্তা করা, মানে কে করবে? এখন আমরা যখন করব তখন সাধারণভাবে একটা প্রশ্ন আসবে যে আমরা কেন আপনার জন্য মানসিক, শারীরিক, আর্থিক বিষয়ে কাজ করছি? আমাদের স্বার্থটা কোথায়? ওই যে বলছি, সত্যকে সত্য, রাইট কে রাইট, রংকে রং বলবো। তা আমাদের স্বার্থ কি? এই যে আপনাদের সাথে আমরা ২ ঘন্টা ট্রেনিং নিয়ে কথা বলবো এবং আমাদের এই সিস্টেমে কাজ করবেন, তো সবকিছু মিলে আমাদের স্বার্থটা কি, এটা আপনাকে পরিষ্কার হন। যখন আমার স্বার্থটা কি বা আমাদের সিস্টেমের স্বার্থটা কি এটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার সাথে আমার চলাটা সহজ হয়ে যাবে। তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এই ব্যক্তির সাথে চলা যায়। কারণ উনি যতটুকু প্রত্যাশা করতেছে সেটা আমি জানি। কিন্তু এখানে যদি লুকোচুরি হয় তাহলে পথ চলাটা মানে শুভ হবে না। প্রিয় সবাই, আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা? আমি একটু কমেন্ট ছেড়ে দিচ্ছি ১ মিনিটের জন্য। ভালো লাগতেছে না বুঝতেছেন কোনটা? একটু বলেন। শুকরান। জেনে ভালো লাগছে যে আপনার ভালো লাগছে, কিন্তু ভালো লাগার যে বিষয় হলো বুঝতে পারা, কথাটা বুঝতে পারা। এই যেমন চমৎকার একটা তথ্য আপনার সাথে শেয়ার করছি যে ইতিহাসে ২ ধরনের মানুষের কথা ইতিহাস বলছে। একদল মানুষ যারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে এবং অন্য দল যারা মানুষ ও দেশের অগ্রগতি নিয়ে চিন্তা করে। এই ২টা দলের ভিতরে আমরা কোথায় আছি? প্রথম দল যারা নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে, তারা তাদের ব্যক্তিগত লাভ, ক্ষমতা এবং সাফল্যের দিকে বেশি মনোযোগী। তারা সমাজের উন্নতি বা অন্যর কল্যাণের কথাটা খুব একটা ভাবে না। অপর দল, দ্বিতীয় দল, যারা মানুষ ও দেশের অগ্রগতি নিয়ে চিন্তা করে, তারা মানুষের কল্যাণে কাজ করে, তারা অন্যের দুঃখ কষ্ট বোঝে এবং মানুষের উন্নতির জন্য চেষ্টা করে। তাদের লক্ষ্য থেকে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলার তারা চেষ্টা করে। ইতিহাসের এই ২ ধরনের মানুষের দৃষ্টান্ত অনেক আছে। যারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভেবেছেন
তাদের নাম হয়তো কিছু সময়ের জন্য ইতিহাসে লেখা থাকে, কিন্তু যারা মানুষের কল্যাণ নিয়ে কাজ করছে তাদের নাম যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে থাকে। এবার আপনাকে আমি বলছি, যিনি এই তথ্যটা জানেন, এটা তো আমিই লিখেছি, এটা তো আমিই লিখেছি। এই যে প্রতিটা লেখা, এটা কিন্তু কোনো কপি পেস্ট না। আপনি আমার কোনো লেখা কপি পেস্ট পাবেন না। আপনি ইউটিউব, আপনার গুগল সার্চ, মানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে আপনি খুঁজেন পাবেন না এটা। এটা আমার উপলব্ধির কথা বলছি, এটা আমার হৃদয়ের কথা বলছি। এখন আপনি যদি উপলব্ধি করেন, আপনি যদি জানেন, আপনি যদি লেখেন, আমার জায়গায় আপনি যদি থাকেন তাহলে আপনি কি বলবেন? আপনি কি অমর হয়ে থাকতে চান না? মানুষের হৃদয়ে নিজের নামটা গেঁথে রাখতে চান না? অনেকে বলে যে যত কথা, যত কথাই বলুক না কেন, দিন শেষে কিন্তু প্রোডাক্ট বিক্রয়, কমিশন, এই লোক জয়েন করানো, এই বিষয় তো বলবেন। আমি বলবো, ভাইজান, বন্ধু, বাবার বয়সে ভাই, মানে বাবা, বোন, মায়ের মতো বয়সে অনেকে আমার আলোচনা শোনেন। আপনি যেটা বলেছেন এটা একটা অংশ, কিন্তু আপনার জীবন পরিবর্তন, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। এখানে বিন্দু পরিমাণ কৃপণতা নেই, বিন্দু পরিমাণ ভিন্ন চিন্তা নেই। আপনি কি দিবেন আমাকে বলেন? আপনার কাছে কি আছে যেটা আমি নেব? আপনি কি দিতে পারেন আমাকে? আপনি যেটা আমাকে দিতে পারেন সেটা আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে চাই, এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, শেষ বিদায়ে যেন আপনার চোখে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আমার জন্য। এই জন্যই কাজ করছি। আশা করি উত্তরটা দিয়েছে। হাজার কোটি টাকা, 5 স্টার মানে হোটেলে কন্টিনিউ করা, গাড়ি বাড়ি যা কিছু আছে, হৃদয়ের তৃপ্তি কিন্তু এইখানে নেই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যদি এই প্রশ্নটা করতেন যে আপনি না খেয়ে এই প্রচন্ড রৌদ্রের ভিতরে কার কি অবস্থা, কার কি লাগবে, এগুলো নিয়ে চেষ্টা করছেন, কেন করছেন? তিনি কি উত্তর দিতেন বলেন? তিনি বলতেন এই সমাজকে, জাতিকে, মানুষকে অন্ধকার থেকে বের করে সুন্দর আলোকিত পথ দেখানো, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া তার ছিল লক্ষ্য। আইনস্টাইন, সক্রেটিস, তাদের লক্ষ্য কি ছিল? আজকে যে বাতি জ্বলছে, বাতি কার জন্য জ্বলছে? তিনি অন্ধকার দূর করার কথা ভেবেছে, এর পুরো দুনিয়া অন্ধকার দূর করেছে। তিনি একজন মহান মানুষ। তিনি যদি ভাবতেন যে নিজের ঘরের আলো জ্বলাবে, তাহলে দুনিয়া অন্ধকার থাকতো। আমি কিভাবে বলেন তো? আমি ভাবি যে আমাদের টিমে একটা ছেলে কাজ করে, আবু হুরায়রা মানিক, মা, বোন, ভাইদেরকে নিয়ে, একটা ভাই অসুস্থ। এই মানিককে যদি আমি ইনকামের জায়গাটা তৈরি করে দিতে পারি, এই টাকাটা ওর মা খাবে, ওর বোন খাবে, ওর ভাইয়ের চিকিৎসা হবে। আসলে দোয়া তো কি চাইতে হয় না, দোয়া অটোমেটিক আসে। প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম হচ্ছে তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব। আমরা তো এটা বুঝি না। আমরা ভাবি কি জানেন, মানুষকে দিলে আমার কমে যাবে। না বন্ধুরা, এটা ভুল কথা। যত পারেন দিবেন, উজাড় করে দিবেন। আমার নবী দিয়েছে, মা খাদিজা দিয়েছে, তার সমস্ত অর্থ এই মদিনা বিলিয়ে দিয়েছে, আরবের বুকে মক্কায় বিলিয়ে দিয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস দেখেন, যখন মক্কা, আপনার মক্কা ইতিহাস পড়েন, যখন মক্কা বিজয় হলো, গভীর রাত, মা খাদিজার কবরের দিকে তাকিয়ে নবী তাকিয়ে রয়েছে, চোখ দিয়ে অস্ত্র, চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে। সেই দুর্দিনের সাথে, যখন মদিনায় কেউ, মানে মক্কায় কেউ তাকে ভালো বলেনি, কেউ তাকে আশ্রয় দেয়নি, সেই মহিষী নারী মা খাদিজাতুল কুবরা তাকে আগলিয়ে রেখেছে। মায়ের যে ভালোবাসাটা,
তিনি দিয়েছে, স্ত্রী দায়িত্ব পালন করেছে উপযুক্ত মা, তার সমস্ত সম্পদ, মা খাদিজার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছে। সে কি ভেবেছে নিজের কথা? তাহলে আজকে 1500 বছর পরে আমি তার কথা কেন বলছি? আমি কথা বলে আমার কেন চোখে পানি আসছে? কারণ তিনি অর্জন করেছে। আরবে তো অনেক মানুষের সম্পদ ছিল, তাদের নাম তো আসেনি। যারা কাজ করেছে তাদের ইতিহাস গড়েছে। বাংলাদেশে একইভাবে অনেক মানুষ অকাতরে বিলিয়ে গেছে, তারা ইতিহাসে আছে। আবার আমার এই দেশে কিছু লোক ছিল যারা মানুষকে তো দেয়নি, মানুষের কাছ থেকে জমি সমস্ত কিছু কিনে নিয়েছে। তাদের কবর হয়েছে কোথায় জানেন? আজিমপুরের গোরস্থানে, 3.5 হাত। ওই যে এখন কেউ মানে এটা কি করে, তারা কেউ আসে না দেখার জন্য। তার সন্তানরা বছরে বছরে কি পত্রিকার প্রথম লাইনে অমুক গ্রুপ কোম্পানির চেয়ারম্যানের মালিক, তার আজকে মৃত্যুবার্ষিকী। 10 বছর 20 বছর পরে কেউ আর এটা বলবেও না। আরে ভাই, মানুষের জন্য এমন কিছু করে যান যেন মানুষ যুগ যুগ, শত বছর আপনার কথা মানুষ মনে রাখে। আপনি পারবেন কিনা জানি না, চেষ্টা তো করা যেতে পারে, তাই না? আল্লাহ কবুল যদি করে, আমি সে চেষ্টাটা করছি। আসেন আমার সাথে, যে কিভাবে মানুষের মাঝে বেঁচে থাকতে হয়। আপনার জন্য আমাদের পদক্ষেপ, আমরা কি পদক্ষেপ নিয়েছি সে কথাটা যদি আমি আপনাকে বলি। চিন্তা ভাবনার, ধারণার পট পরিবর্তন করা। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে কি, আমাদের এখানে যে সাথী ভাইরা আসবে, আমাদের এখানে যে কমিটির সদস্য যারা আসবে, তাদের চিন্তা ভাবনা, যে তার যে ধারণা, তার যে ভুলে ভরা ধারণা, এই ধারণা থেকে তাকে বের করে নিয়ে আসবো। এবং তার ধারণা দিয়ে তার জীবন পরিবর্তন হচ্ছে না, তার জীবন পরিবর্তনের জন্য ধারণাগুলো পরিবর্তন করতে হবে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, অসৎকে অসৎ বলা তাকে শিখতে হবে। অন্যায়ের সাথে কোনো আপোষ করা যাবে না, অন্যায়কে অন্যায় বলতে হবে। এবং আমি যদি কুমারেশ গাই, খুলনার ছেলে, এই কুমারেশ গাইনের চিন্তা যদি পরিবর্তন না করি, তার ধারণা, তার সেই সেকালে ধারণা রয়েছে, এই পট পরিবর্তন না হলে কুমারেশ গায়েন কখনো আর্থিকভাবে সচ্ছল হবে না, সচ্ছল হবে না। এই জায়গাটা পরিবর্তন আনতে হবে। আজ পর্যন্ত যতগুলো ধনী ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি, তাদের চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা এক না। যেমন একজন ধনী ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে কি বলে? আই এম রিচ ম্যান, আই এম ধনী, আমার ব্যাংকে প্রচুর টাকা আসতেছে স্রোতের মতো, আমি মিলেনিয়ার, আমি বিলিয়নিয়ার, আই এম রিচ ম্যান, আই এম হ্যাপি। আর আপনি কি বলছেন? পুরা কপাল আমার। এই যে এখন কাজে যেতে হবে, কাজে না গেলে বস ছাড়িয়ে দিবে। আজকে কিভাবে চলবো, কালকে কিভাবে চলবো, টাকা নাই, পয়সা নাই, দুঃখ কষ্ট, এইগুলো দিয়ে আপনার চিন্তা ভাবনা দিন শুরু হয়। আর ধারণা করেন কি, আমার দ্বারা হবে না, আমি পারবো না। আপনাদের ভিতরে অনেকে আছে ম্যাডাম, বা অনেকে আছে ক্লাস 5 পাস, তাদের ভিতরে একটা ভয় কি, আমি তো ইংরেজি জানি না, আমি তো চমৎকার ভাবে কথা বলতে পারি না, আমি তো মানুষকে বোঝাইতে পারি না, আমি প্রোডাক্ট বিক্রি করতে পারি না, আমি টিম গঠন করতে পারি না, আমি সংসার রেখে কিভাবে করব, আমার পক্ষে কি লাখপতি হওয়া সম্ভব? ভাই আমি বলবো কি, লাখপতি না, কোটিপতি হওয়া সম্ভব। ধনী হওয়ার ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতা না। আমি ট্রেনিং করাচ্ছে কি ইংরেজিতে না বাংলায়? আমি বাংলায় করতেছি, আপনিও করাবেন বাংলায়, বাইরের ভাষায় কথা বলবেন। বলতেছে আমি তো বুঝাইতে, আমি কি বলছি আপনাকে বোঝানো? আমাদের অসংখ্য ইউটিউবে আমাদের ট্রেনিং রয়েছে, আপনি একজনকে ট্রেনিং দিয়ে দেন, এই ট্রেনিং দিয়েছি, কেনা মোহাম্মদ বুঝাচ্ছে, তুমি বুঝো, জাস্ট হয়ে গেল। এই বিজনেস তো, আমি যদি কর্মী নিয়োগ না করি তাহলে আমার বিজনেস হবে না। আমি কি বলছি আপনি কর্মী নিয়োগ করেন? আমি বলছি যে আমাদের এখানে যে বিষয়গুলো আছে আর একজনের সাথে গল্প করেন। ভাই গল্প কি করতে পারেন না? আপনাদের ভিতরে অনেক কলেজ পড়ুয়া স্টুডেন্ট এবং অনেক মানে ম্যাডাম আছে কি জানি, কলেজ পড়ুয়া মেয়েরা আছে,
আর 3টা পর্যন্ত কি মোবাইলে চ্যাটিং করে, ভোর রাতে ঘুমাইতে যায়। আহ, সেইটা তো খুব ভালো পারেন। ওইটার চেয়ে খুব সহজ কাজ আমাদের। তো শুধু ধারণাটা কি পরিবর্তন করতে হবে, চেঞ্জ চেঞ্জ করতে হবে। আমি তো মসজিদের ইমাম, আমার পক্ষে কি সম্ভব কিনা? আমি মনে করি খুব ভালোভাবে সম্ভব। ধর্মীয় কাজ করবেন, আমাদের যতগুলো কাজ এটা ধর্মীয় ভাবে মানে সাপোর্টেড। আমি এক কথা বলি, প্রচন্ড সাপোর্টেড। চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, তা না হলে আপনার জীবন পরিবর্তন হবে না। অন্যান্য কোম্পানি, অন্যান্য ব্যক্তি, অন্যান্য ট্রেনার তারা কি বলে বলেন তো? আসেন আমার সিস্টেম গ্রহণ করলেই কি আপনি কোটিপতি হয়ে যাবেন। মিথ্যা কথা, মিথ্যা কথা বলে দিলাম। আমি আলোচনা করছি আপনার জন্য। কোম্পানিতে আসলে আপনি ধনী হতে পারবেন না। এটা সামগ্রিক ভাবে আমি কথাটা বলছি, যে আপনার চিন্তা এক, ভাবনা দুই, ধারণা তিন, পরিবর্তন করতে হবে। মেসেজ কি পরিষ্কার? পরিষ্কার কি পরিষ্কার না বলেন? মেসেজ পরিষ্কার। বাস্তবতার আলোকে আর্থিক পরিকল্পনা করা। বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে ওখানে যাওয়ার পরে কি আপনাকে 1 ঘন্টার ভিতরে কোটিপতি বানিয়ে দেবে? আমার কাছে সে পরিকল্পনা নাই। আমি বাস্তব লোক, বাস্তব ধর্মীয় চিন্তা ভাবনা করি। বাস্তবতার আলোকে আর্থিক পরিকল্পনা করা। আমাকে অনেকেই হঠাৎ আলোচনায় আবেগে বলে ফেলে যে স্যার 1 বছরে আমি 5 কোটি টাকার মালিক হব। তো মনে মনে আমি হাসি, ভাই আমিও আমার জীবনে 1 বছরে 5 কোটি টাকার মালিক আমি হতে পারিনি। তা আমি তোমারে বলছি, তাহলে তুমি কেন পারবে? আমি এই কথা তো বলতে পারি না, কষ্ট পাবে ভাই। 1 বছরে 5 কোটি টাকা, 1 কোটি টাকা কখনো কি লাড়াচাড়া করেছেন? একবার কি হলো, কোন একটা কাজে 35 লক্ষ টাকা আমি একটা ব্যাংকে নিয়ে আর একটা ব্যক্তিকে দিব, একটা জমি কেনার ক্ষেত্রে। ব্যাগ এত ভারী হয়ে গিয়েছে, মানে আমার আগে এরকম ধারণা ছিল না। মাত্র 35 লক্ষ টাকা, লোকজন দিয়ে অনেক কাজ করানো হয়। তখন আমার মনে হলো যে আসলে 1 কোটি টাকা যদি দেয়া হয়, এটা যদি 500 টাকার বান্ডিলও হয়, আপনি মাথায় করে নিতেও একটু বেগ পেতে হবে, বা একটু হাতেও যদি নিতে চান এটা ওজন ফিল করবেন। তাহলে 5 কোটি টাকা এটা তো একটা দুইটা টাকা না। চামড়ার মুখ দিয়ে পট করে বলে ফেললেন যে 1 বছরে আমি কি 5 কোটি টাকার মালিক হতে চাই। এটা হচ্ছে আবেগ। এটা কি? আবেগ। এই আবেগ গুলোকে নিয়ে বিভিন্ন বাটপার চিটার বাংলাদেশে ব্যবসা করে। আমি আপনাকে বলছি, আমি খুব শালীন অশীলানি কথা বলি না, কিন্তু যেটা বলছি আপনি মনে রাখবেন। এবং আপনাদের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা এই বাটপার চিটারদেরকে বিশ্বাস করে কোটিপতি হইতে চায়। অথচ সেই বাটপার চিটাররা পরের টাকা দিয়ে কি বাজার করে, পরের টাকা দিয়ে বাসা ভাড়া দেয়, পরের টাকা দিয়ে কি ফুটানি করে। কিন্তু সে আবেগ নিয়ে খেলছে। একটা কথা মনে রাখবেন, বছরে যদি 5 কোটি টাকা হয়, তাহলে মাসে কত টাকা হলো? বাংলাদেশের সেরা ব্যবসায়ী তার পক্ষে সম্ভব, বড় বড় কোম্পানির পক্ষে সম্ভব অনেক কিছু। কিন্তু আপনার জায়গায় এই অবাস্তব চিন্তা ভাবনা করাটা হলো আসলে পাগলামি। যদি কেউ বলে, তাহলে মনে করবেন ওর কোন উদ্দেশ্য আছে। আমি আপনাকে বলবো, আর্থিক পরিকল্পনা বাস্তবতার আলোকে করতে হবে। ধরেন আপনার 30,000 টাকা ইনকাম আছে, আপনি প্ল্যান করবেন যে কিভাবে 50 থেকে 60 হাজার টাকা করা যায়। তো 50 থেকে 60 হাজার টাকা যখন কন্টিনিউ হবে, এবার আপনি চিন্তা করবেন 80 থেকে 1,20,000 টাকা কিভাবে ইনকাম করা যায়। 1,20,000 টাকা ইনকাম যখন আসবে, তখন আপনার পরিকল্পনা থাকবে কিভাবে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করা যায়। আজ থেকে বহু বছর পূর্বে আমি 100 টাকা সঞ্চয় করতাম প্রতিদিন, এরপর আমি 500 টাকা সঞ্চয় করতাম, এরপর আমি পার ডে 1,000 টাকা সঞ্চয় করেছি, এরপরে আমি 2,000 টাকা পার ডে সঞ্চয় করেছি, এরপরে চেয়েছি 5,000 টাকা, এরপরে চেয়েছি 10,000 টাকা। বাকিটা বলবো না। আপনার এই ঠিক একইভাবে চাইতে হবে। আমাদের এখানে যেমন 1,000 টাকা পার ডে ইনকাম করা যায়, আবার 15,000 টাকা পার ডে ইনকাম করা যায়। যদি অ্যাফার্মেশন দিতে চান তাহলে কিভাবে দিবেন? আপনার অবস্থান ভেবে আপনি দেন
যে প্রতিদিন 5,000, প্রতিদিন 7,000, প্রতিদিন 10,000 টাকা আয় হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রতিদিন 15,000 টাকা আয় হচ্ছে, আলহামদুলিল্লাহ। কল্পনায় দেখেন এবং অ্যাফার্মেশনটা ভালোভাবে দেখেন, চমৎকার ভাবে দেখেন। সিস্টেমে যদি সম্ভব হয়, যদি বিশ্বাস হয়, নিজের প্রতি আস্থা থাকে, তারপরে আপনি কি করতে পারেন। এছাড়া আবেগে আপনি এটা করবেন না, এটা ভুল। কারণ মানুষের চিন্তা এবং মানুষের ভাবনা এগুলি কাজ করে। আমরা ভুলভাল অ্যাফার্মেশন দেই, ভুলভাল চিন্তা করি, ভুলভাল ডিসিশন আমাদের কাছে আসে, ভুলভাল জিনিস আমাদের কাছে ধরা দেয়। রাইট ওয়েতে দেন, রাইট ভাবে ঘটবে। আমি আপনাদের আজকে একটা কথা বলবো, খুব মারাত্মক লেভেলে একটা কথা। এই যে আপনারা আল্লাহ, ভগবান, ঈশ্বরের কাছে চান না, এই চাওয়াটা কিভাবে চাইতে হবে আমার কাছ থেকে জেনে নিয়ে। আর এই আমাদের সম্ভবত 5 থেকে 6টা ক্লাস করাবে এবার, এবার 10টা হবে না, রমজান চলে আসতেছে, প্রস্তুতি নিতে হয় অনেক, আবার আরো অনেক কাজ আছে। তো আমাকে শেষ ক্লাসের দিনে মনে করাই দিবেন যে স্যার, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, ভগবান ঈশ্বরের কাছে চাইতে হয়, প্রক্রিয়াটা কি আমাকে একটু বলে দেন। এবং আমি যেভাবে বলবো সেভাবে আপনি পাবেন। এমন যে আমি চাই তাহলে দিবে না, আপনি তো বহু বছর চাচ্ছেন, চাচ্ছেন না? আপনি আহ, আওবিন, ইরশাদ, চার্চ, নফল, তারপরে আহ, এ- এটা আপনার তাহাজ্জুদ নামাজ, এর সময় আপনি হাত তুলে চাচ্ছেন, কই পরিবর্তন হচ্ছে না কেন? তো চাওয়াটা কিভাবে চাইতে হবে সেটা আগে জানতে হবে, ফর্মুলাটা জানতে হবে, ঘটনাটা ঘটবে তখন। আমি যেভাবে বলবো তখন মালিকের কাছে দিনেও যদি চান, রাত হওয়ার দরকার নাই, আপনাকে দিবে। সিস্টেমটাকে জানতে হবে, শেষ ক্লাসে বলবো। তাহলে কে কে জানতে চান শুনি, কে কে বুঝতে চান যে চাওয়ার প্রক্রিয়াটা কি? জি, কমেন্টসে লেখেন। উদ্দেশ্যের নির্দিষ্টতা ঠিক করে কাজ করা শুরু করা, এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট। এবং এই পয়েন্ট নিয়ে প্রায় 3 ঘন্টা আলোচনা আছে। এটা আপনাদের রাজশাহী জাহিদকে শিখিয়েছিলাম। উদ্দেশ্যের নির্দিষ্টতা, মাহবুব সাহেব অনেকেই জানেন যে কিভাবে উদ্দেশ্যের নির্দিষ্টতা, এটা খুব মারাত্মক লেভেলের একটা এই কন্টেন্ট, এবং এটা খুব বাস্তব সম্মত। এবং এই কন্টেন্ট আজ থেকে 130 বছর পূর্বে একজন গবেষক মানে ইনি উল্লেখ করেছে, উদ্দেশ্যের নির্দিষ্টতা ঠিক করে কাজ করা। দেখেন, উদ্দেশ্যের, আপনার উদ্দেশ্য কি এবং নির্দিষ্টতা থাকতে হবে। যদি উদ্দেশ্য নির্দিষ্টতা ঠিক না করতে পারেন, তাহলে আপনি ওটা কখনো পেতে পারেন না। 98% মানুষ তার জীবনের উদ্দেশ্য নির্দিষ্টতা নাই। সে কাজ করছে, সে পরিকল্পনা করছে, অনেক কিছু করতেছে, তার উদ্দেশ্য সে নিজে পরিষ্কার না, নির্দিষ্টতা তার ঠিক করা হয়নি। এই বিষয়টা কিভাবে করতে হবে আমি আলোচনার মাঝে বলবো, আপনারা থাকেন আলোচনায়, আশা করি নিয়ে যেতে পারবেন এই তথ্যগুলো। ফলাফলের জন্য বসে না থেকে কাজ অব্যাহত রাখা, এটা আমার শ্রদ্ধেয় গুরুজি চমৎকার ভাবে বলেছেন। আমি কৃতজ্ঞ গুরুজির কাছে, আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি তার কথা থেকে। আমরা আসলে কাজ করি, কাজ করার পরে সাথে সাথে ফলাফল প্রত্যাশা করি। বন্ধুরা, আপনাদের একটা কথা বলবো, যে ফলাফল দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভগবান ঈশ্বর। আপনারা বিভিন্ন ধর্মের মানুষ আবার ক্লাস করেন, আপনারা ভিন্ন ভাবে নেবেন না, বাট আমাকে সবাইকে ম্যানেজ করে কথাটা বলতে হয়। আল্লাহ ভগবান ঈশ্বর, আপনার যে মালিক, তিনি আপনার কাজের ফলাফল তাৎক্ষণিক দিতে পারেন, আবার তিনি আপনাকে পরীক্ষা করার জন্য কিছুদিন পরে আপনার কাজের ফলাফল দিবে। আপনি এটা নিশ্চিত থাকেন, কেনান মাহমুদের কথা শুনে, ফলাফল পাবেন, পাবেন, পাবেনই আপনি। এটা মিস নাই। এটা রাইট কাজ করেন, রং কাজ করেন, কাউকে গালি দিবেন, দেন গালি, এটাও ফেরত পাবেন। হ্যাঁ, যদি কাউকে বলেন যে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, প্রকৃতি আপনাকে আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি কাউকে বলার জন্য পাঠাবে, কারণ এটাই প্রকৃতির ল, এটাই প্রকৃতির নিয়ম। অর্থাৎ আপনি কারো ক্ষতি করবেন, এটা আপনাকে প্রকৃতি পাঠিয়ে দিবে। যদি ভালো করবেন, প্রকৃতি আপনাকে ভালো করবে, এটাই নিয়ম। আমরা তো এই যে গত আহ সময়ে বাংলাদেশ কিছুদিন আগে আমরা যা যা দেখলাম, এটা তো আসলে 100 বছর ইতিহাস আমরা দেখেছি। তারপরেও কি আমরা বুঝবো না? ফলাফলের দেয়ার মালিক আল্লাহ। অর্থের বিষয়ে যারা কাজ করে,
আমি তাদেরকে বলবো যে আপনারা কাজ করে যাবেন। আপনারা যে, যে কাজ করেন মানে ফলাফল আসবে, ফলাফল আসবে। এই ফলাফল আসবে এটা বিশ্বাস রাখেন আর কাজটা কন্টিনিউ করে যান। গতকাল আমি কি আমার কাজের ভোল্টেজ ছিল কত? 25, আজকে কি করব? 35 করব, স্পিড বাড়িয়ে দিব। আচ্ছা, আপনারা যদি পাহাড়ি অঞ্চলে যান, যে আমার মানে হিমাচল প্রদেশে আমি অনেক পাহাড়ে উঠেছি এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি ওই জায়গাটা ফেভারিট জায়গা, কাজও থাকে ওইদিকে। তো এই বড় বড় পাহাড়ে যায়, ঘোড়ায় চড়ে যায় একবার, তারপরে হেঁটে যায়, ট্রাউজার পরে, শু পরে, হ্যাঁ, ক্যাপ পরে হাঁটি উপরের দিকে। তো যখন উপরে উঠি তখন আসলে বেগ পেতে হয়। তো ওখানে নারায়ণপুরে আমাদের একজন ড্রাইভার, তো নারায়ণকে একবার বললাম যে তুমি গাড়ির স্পিড কিভাবে দাও উপরে যখন উঠো? তখন আমাকে খুব কাছ থেকে বলল যে এইভাবে আমি স্পিডটা ধীরে 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 বাড়াই। আমি বললাম যদি একটু স্লো করো। তো একবার গাড়ি ও একটু স্লো করলো, পিছনে যাওয়া শুরু করছে। আমি বললাম না না না, তুমি সামনে যাও। এই উপরের দিকে যখন আপনি উঠতে যাবেন তখন কি আপনার স্পিড বাড়াতে হবে। আসলে জীবনটা হচ্ছে কি জানেন, এই জীবনটা হচ্ছে একটা এনার্জেটিক্যাল জীবন। এই জীবন আপনি কি, আপনার একটা এনার্জি, এই এনার্জিটা ক্রমাগত ভাবে বাড়াতে হয়, বাড়াতে হয়, বাড়াতে হয়। কাজের জায়গাটা কন্টিনিউ বাড়াতে হয়, স্পিডটা বাড়াতে হয়, স্পিডটা বাড়াতে হয়। যত বাড়াবেন রেজাল্ট তত বেশি আসবে। বন্ধুরা, এটা মনে রাখবেন আপনারা। আর এটা নোট করার কিছুই নেই, আমি আপনাদের প্রত্যেকেরই পিডিএফ দিয়ে দিব। আর ইন্টারেস্টিং বিষয় হলো আমি আমার লাইফে একই ট্রেনিং দুইবার করাই না। একটা ট্রেনিং একবার হবে, কি হবে? একবার হবে। কারণ আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, জানেন? আমার কোন ক্লাসের সাথে কোন ক্লাস মিল খুঁজে পাবেন না এবং অনেকে পায় না। মেক্সিমাম মানুষ পাবে না। এটা বাস্তবতা। প্রিয় সবাই, তাহলে এই যে আপনার এটা নোট করাও দরকার নেই, আপনি শুনেন আলোচনা। আমি আপনাকে পিডিএফ দিয়ে দিব রাত্রে। ক্লাস যেভাবে পরিচালিত হবে, আমাদের সময় আছে ১৭ মিনিট, মেবি ১৭ মিনিট। ক্লাস যেভাবে পরিচালিত হবে, অর্থ উপার্জনের ব্যবহারিক ক্লাসটি একটি বিস্তৃত প্যাকেজ আকারে পরিচালিত হবে, যেখানে বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়, সময়ের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ, তথ্য এবং বাস্তব প্রতিফলনের মধ্যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ক্লাসটির মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি করা এবং সেটিকে বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা। মানে এটা হচ্ছে আমাদের ক্লাসের মূল, মানে ক্লাস যেভাবে পরিচালিত হবে এই বিষয়টা আপনাদেরকে আমি বলে রাখলাম যেন আপনাদের সুবিধা হয়। অর্থ তৈরির বিষয়ে কি বা কতটুকু জানেন? আমি যদি বন্ধু আপনাকে প্রশ্ন করি তার কতটুকু সত্য বা কার্যকর? আপনারা যদি একটু বলেন যে আপনারা কি আমাকে বলতে পারেন যে অর্থ কিভাবে ইনকাম করা যায় এবং দ্রুত গতিতে কিভাবে অর্থের মালিক বনে যাওয়া যায়? কিভাবে অর্থ তৈরি করে তৈরি করা যায়? এই যে আপনাদেরকে আমি কমেন্ট সেকশনটা খুলে দিয়েছি, আপনারা একটু বলেন। মানে আমি এবার কি আপনার স্টুডেন্ট, আপনি আমার টিচার। আমি একজন স্টুডেন্ট হিসেবে হাত জোর করে বলতেছি, বন্ধু ভাই বা আমার শ্রদ্ধেয় গুরু, আপনি আমাকে বলেন যে অর্থের বিষয়ে আপনি কতটুকু জানেন? না এইবার সরি, আমি অর্থের বিষয়ে একটু জানতে চাই। আপনি একটু বলেন আমাকে। এবং সেটা যেন সত্য হয় গুরু বা স্যার, কার্যকর হয় আমাকে একটু বলেন। আমি অর্থের বিষয়ে আমি খুব হাত জোর করে, অনুনয় করে, বিনয় করে বলছি, আমাকে এমন একটা রাস্তা খুঁজে দিন। এমন একটা রাস্তা দিন যেখান থেকে আমি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমি অনেক টাকা আয় করতে পারি। মানুষকে, গরিব দুঃখী মানুষদেরকে দিতে পারি। মেহেরবানি করে আমাকে দিন। প্লিজ, প্লিজ। আমি করজোড়ে হাত জোর করে আমি বলছি আমাকে একটা মাধ্যম দিন। আমাকে একটু সাহায্য করুন। আমি অসহায়, আমি দুর্বল। আমাকে একটা পথ দেখান যেন আমি অর্থ আয় করতে পারি। এটা আমি আপনাদের একজন স্টুডেন্ট হিসেবে আমি আপনাকে বলছি। এবং আপনারা যদি কোনো ব্যক্তি এখানে বলেন যে হ্যাঁ, আজকের পর থেকে আমি আপনার দায়িত্ব নিব সৎভাবে, হালালভাবে, বৈধভাবে, খুব সহজ সরল ভাবে, উন্নত প্রযুক্তির সাথে মানুষের কল্যাণ করে, আমার কাছে একটা পদ্ধতি আছে যে পথ ধরে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। আমি আজকে হাত উঁচা করে আপনাদেরকে বললাম। আমি কালকে থেকে না, এখন থেকে
আমি তার কথা শুনবো, এবং সে যা বলে, সে যদি বলে যে তুমি আমার জুতা মুছো, আমি জুতা মুছতে রাজি আছি। এখানে সারাদিন বসে থাকো, আমি বসে রাজি আছি। কান ধরে বসে থাকো, আমি কান ধরে বসে থাকবো, কিন্তু আমাকে রাস্তা দেখাতে হবে নিশ্চিত ভাবে। যদি আমার 6 মাস 1 বছর পর আমি ফেল করি, এটা লিখিত দিতে হবে আপনাকে। এটা মানুষের জীবন, এখানে ফাইজলামি চলবে না। এটা মানুষের আশা, এটা মানুষের ভরসা, ভুল তথ্য দেওয়া যাবে না। আপনি দেন আমাকে, আপনি আমাকে দেন, আমি রাজি আছি, আমি মানার জন্য রাজি আছি। কমেন্ট সেকশন খোলা আছে, একজন বলেন আমি রাজি আছি, দায়িত্ব নিব। আমার এখন 8,000 না, প্রায় 9,000 মতো আমার অ্যাসোসিয়েট ডিস্ট্রিবিউটর, এই সবগুলো নিয়ে আপনার সাথে আমি কাজ করব। আমি কথা বললাম, এবং আপনারা জানেন আমি পৃথিবীকে সব থেকে বেশি ঘৃণা করি মিথ্যা, এবং আমার পরিবারও জানে। যে যে মিথ্যা কথা বলে তার সাথে আমি দ্বিতীয়বার চলি না, সাথে সাথে কি ডিলেট। এই কিছুদিন আগে আমার একজন মানে কাজ কাজ করতো, একবার একটা মিথ্যা কথা বলেছে। বিদ্যুৎ বিল দিয়েছি, এই বিদ্যুৎ বিল দিয়ে দিও 9,000 টাকা আসছে। সে পরের মাসে আমাকে বলতেছে, স্যার আমি টাকাটা ভেঙে ফেলেছিলাম, আমি দুইটা একসাথে দিয়ে দিয়েছি। আমি বললাম যে তাই নাকি, গেট আউট। পরে হিসাব করে দেখলাম যে 80-85 হাজার টাকা ওর কাছে আছে আমার। আমি ওইটাও কিন্তু চিন্তা করি না, লস হয়েছে একবার হয়েছে, কিন্তু মিথ্যাবাদী প্রতারক চিটারের সাথে আমি চলি না। মেসেজ ক্লিয়ার কিনা? আমি জানি আমার কথা আপনার কাছে কড়া রূপ, মানে কর্কশ শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা। একবার মিথ্যা কথা যদি কেউ বলে, মনে করবেন ওরে সংশোধন করতে পারবেন না, ওরে সাথে সাথে কি ডিলিট। এই যে মোবাইলে ডিলিট বাটন চিনে চাপ দেন না, এই যে ডিলিট, আমার জীবনে সব থেকে প্রিয় একটা জিনিস হলো ডিলিট বাটন। আমি চোখ বন্ধ করলে ডিলিট বাটন দেখি। আমি আপনাদেরকে এই কথাটা বলছি, সত্য চিরদিনই সত্য, সত্যর সাথে আমরা চলবো। এই যে মানুষের দায়িত্ব নেওয়া, এটা অনেক বড় কিছু। তো এবার আমি আপনাদেরকে এই জিনিসটা একটু পরিষ্কার করে দিই, আসলে পৃথিবীকে কেউ কারো দায়িত্ব নেয় না। সবাই টাকা নিতে চায়, কেউ দিতে চায় না। সবাই নিতে চায়, কেউ দিতে চায় না। তো অর্থ তৈরির বিষয়ে প্রচুর লেখাপড়া করতে হয়, এবং এই লেখাপড়ার পাশাপাশিটা হচ্ছে অনুসরণ করতে হয়, মানা। দেখেন, ইবাদত বন্দেগীর কথা সবাই জানে, সবাই কিন্তু ইবাদত বন্দেগী করে না। সত্য বলাটা ভালো, সবাই কিন্তু সত্য বলে না। তো আমি আপনাদেরকে বলি, অর্থের বিষয়টা খুবই মারাত্মক একটা জিনিস, এবং এই তথ্যগুলো সবাই জানে না। যেমন বাংলাদেশে বড় বড় যে কোম্পানি, বাংলাদেশে যেমন এই যে এখন সোয়াবিন তেলের যে দাম বাড়তেছে, কারা বাড়াচ্ছে জানেন? এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এরা হলো দাম বাড়াচ্ছে। এরা কি করেছে বলেন তো? সমস্ত তেল নিয়ে আসছে। এরা কি করেছে? তাদের যে জাহাজগুলো, বড় জাহাজ তো আবার গভীর নোঙরে থাকে, ওই জায়গাতে ছোট ছোট জাহাজে পারে আনতে হয়। এরা বাংলাদেশে ঢোকাচ্ছে না। কি করতেছে? বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে নৌকা। সরকারের উপর প্রেশার, এখন সরকার যদি অ্যাকশন নেয় তাহলে ভালো হবে। আমি আপনাদের একটা কথা বলি, এখন এই যে বড় বড় কোম্পানি, এরা স্বার্থের জন্য মানুষের কষ্ট দেওয়া থেকে শুরু করে সবই করতে পারে, পারে কিনা বলেন? এরা আপনাকে অর্থের বিষয়ে জানাবে, সিক্রেট জানাবে, প্রশ্নই আসে না। বাংলাদেশে বহুত বড় বড় লিডার আছে, আপনার কি মনে হয় অর্থের বিষয়ে জানাবে? অর্থের বিষয়ে জানানোর আগে বলবে কি, ভাই টাকা নিয়ে আসেন 5 লাখ। একজন সাধারণ মানুষ, আমাদের বাগেরহাটের কি ঝর্ণা, ও 5 লাখ পাবে কোথায়? ও তো 5,000 বের করতে কষ্ট হয়। আপনি যদি মরদ থাকে, আপনার যদি সাহস থাকে, ওই 5,000 না, 1200 টাকা প্যাকেজ কিনা ওকে 5 লাখ পাওয়ার ব্যবস্থা করে দেন। এইটাই আপনার সাহস, আমি দেখতে চাই। সেই সাহস আমার আছে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি সে আশ্বস্ত করতে পারি, সৎভাবে, হালাল ভাবে, বৈধভাবে অর্থের বিষয়ে আমি আপনাকে বলবো, যেন আপনার জীবন পরিবর্তন হয়। অর্থ উপার্জনের চিরাচরিত পদ্ধতি, এবং আপনার জন্য অর্থ উপার্জনের বিশেষ সুযোগ। অর্থ উপার্জনের চিরাচরিত পদ্ধতি এবং আপনার জন্য অর্থ উপার্জনের বিশেষ সুযোগ।
দেখেন, অর্থ উপার্জনের গতানুগতিক সিস্টেম বলতে সাধারণত সেই সব পদ্ধতিকে বোঝানো বা দীর্ঘদিন ধরে প্রচলিত এবং সকলের কাছে ইহা পরিচিত, যেমন চাকরি করা, ব্যবসা করা, জমি জমা থেকে আয় করা ইত্যাদি। এই পদ্ধতিগুলি নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আছে, যেমন আয়ের সীমাবদ্ধতা, সময়ের বাধ্যবাধকতা এবং ঝুঁকির সম্ভাবনা। অন্যদিকে আপনার জন্য অর্থ উপার্জনের একটি বিশেষ সুযোগ রয়েছে যা গতানুগতিক পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা। এই সুযোগে আপনি এমন কিছু কৌশল শিখতে পারবেন যা আপনাকে অল্প সময় এবং কম পরিশ্রমে অধিক অর্থ উপার্জন করতে সাহায্য করবে। এখানে গতানুগতিক ধারণার বাইরে সময় উপযোগী এবং আধুনিক পদ্ধতির ব্যবহার করা হয়েছে যা আপনার আর্থিক সচ্ছলতা নিশ্চিত করবে। একদম সোজা পরিষ্কার ভাবে আমি কথাটা বললাম, যেখানে গতানুগতিক ধারণাকে পাশ কাটিয়ে সামনে সময় উপযোগী আধুনিক চিন্তাধারা এখানে প্রতিফলিত হয়েছে। তার কারণে এখানে আর্থিক সচ্ছলতা সম্ভব। বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী নানা উপায়ে উপার্জন করে অর্থ। বেশিরভাগ প্রথাগত পদ্ধতি বিশ্বজুড়ে প্রায় একই রকম, তবে সময়ের সাথে সাথে এগুলোর পরিবর্তন এসেছে এবং যারা এই পরিবর্তনের কাজে লাগাতে পেরেছে তারাই আর্থিকভাবে বেশি উন্নত হয়েছে। যেমন আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি করে ইনকাম করা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা করে ইনকাম করা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে বিদেশ গিয়ে ইনকাম করা যায়, বাংলাদেশে উদ্যোক্তা হয়ে ইনকাম করা যায়। এবার আমি আপনাদেরকে বলছি যে আইহবে.কম থেকে ইনকাম করা যায়। আইহবে.কম থেকে বেশি পরিমাণ আর্থিক সচ্ছলতা প্রদান করা হয়, এখান থেকে সুবিধা গ্রহণ করা যায়। মানে অন্য অন্য সেক্টর থেকে যেমন ইনকাম করা যায়, এই আইহবে থেকে তার চেয়ে বেটার এবং ভালো ইনকাম করার সুযোগ রয়েছে, যা আপনারা ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হতে পারবেন। আমরা যে ধারণা এবং আমরা যে বিষয়টা আপনার এইটার মাঝে প্রয়োগ করেছি, বিষয়টা কি? দেখেন, সারা বিশ্বে বিভিন্ন সিস্টেমে কাজ চলে। আমরা তো নাম শুনেছি, মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই সেক্টরটা কত বড়। সারা বিশ্বে নেটওয়ার্ক মার্কেটিং আমরা যেটা পদ্ধতি ফলো করছি, সেটা হচ্ছে বাইনারি এবং নেটওয়ার্ক পদ্ধতি। সারা বিশ্বে নেটওয়ার্ক মার্কেটিং বাৎসরিক টার্নওভারের সঠিক পরিমাপ বলা কঠিন, কারণ এটা ক্রমাগতভাবে বাড়তে থাকে। কারণ এটি বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে এবং প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তবে কিছু সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ এই টার্নওভার কয়েকশো মানে বিলিয়ন ডলারের বেশি। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন WFDSA এর মধ্যে 2021 সালে বিশ্বব্যাপী ডিরেক্ট সেলস বা প্রত্যক্ষ বিক্রয়, যার মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং অন্তর্ভুক্ত, মোট খুচরা বিক্রয় ছিল কত দেখেন। এখানে কত অর্থ লেনদেন হয় একটু চিন্তা ভাবনা করেন। আমি এই শব্দটা বলছি না 1,86,1 মার্কিন ডলার, এটা বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া কিছু রিপোর্টে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিজ মার্কেট সাইজ অর্থাৎ 2027 সাল নাগাদ এখানে 581 বিলিয়ন মার্কিন ডলার পৌঁছাবে বলে অনুমান করা হয়েছে। এখন নেটওয়ার্ক মার্কেটিং জনপ্রিয়তা এবং এই ইন্ডাস্ট্রিজ টার্নওভার বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। এর মধ্যে অর্থনৈতিক অবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভোক্তাদের চাহিদার অন্যতম। এখন এই যে এখানে বিলিয়ন বিলিয়ন ডলার যে এটা হচ্ছে, এখন দেখেন বিশ্বে বিভিন্ন দেশে যে মাল্টি লেভেল মার্কেটিং গুলো চলে, ডাইরেক্ট মার্কেটিং চলে, এটা হলো রাইট ওয়েতে চলে, প্রোডাক্ট বেস। কিন্তু বাংলাদেশে এটাকে বানিয়ে ফেলেছে কি জানেন, একটা প্রতারণার সিস্টেম। একদম ডাইরেক্ট কথা বললাম। এই বাংলাদেশে যদি প্রোডাক্ট নিয়ে এই সিস্টেমটা পরিচালনা করা যায়, অব্যাহত রাখা যায়, তাহলে এখান থেকে মানুষ কিন্তু কোটি কোটি টাকা আর্ন করতে পারবে, এটা বলে দিলাম। এখন আমাদের এই সিস্টেমে কোনো বিনিয়োগের কোনো সুযোগ নেই। একদম বিদেশি যে সিস্টেম ফলো করা হয়, এমআই কর্পোরেশন, আমরা ফলো করি এমআই কর্পোরেশনকে। এমআই কর্পোরেশন হলো বিশ্বের সব থেকে পুরাতন কোম্পানি, ইন্ডিয়া তো যেটা 60 বছর আগে আসছে। আমরা সেটাকে মডেল হিসেবে ধরে আমরা সামনে এগোচ্ছি এবং বর্তমানে আমাদের যে প্রযুক্তিগতভাবে আগামী 25 বছর আমরা কন্টিনিউ করতে পারবো, এরকম একটা শক্তি নিয়ে আমরা মাঠে কাজ করতেছি। এবং ইতিমধ্যে আমরা, আল্লাহ শুকরিয়া, গত কয়েক মাসে আমরা উল্লেখযোগ্যভাবে আমরা মানুষকে কমিশন দিয়েছি এবং আমাদের এখানে কমিশন সেকশন, প্রোডাক্ট সেকশন খুবই শক্তিশালী এবং আমরা সেই জায়গাটাই নিয়ে যেতে চাই আপনাদের, যেখান থেকে আপনি আপনার স্বপ্ন এবং আপনার আর্থিক সচ্ছলতা আপনি গ্রহণ করতে পারেন। কারণ আমরা একটা মডেল ফলো করছি।
আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি। আর্থিক সচলতার জন্য আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটি আপনাকে সেই পথ দেখাবে যে পথ আপনি খুঁজছেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আশা করি, প্রত্যেকেই স্বপ্ন দেখি যে একটি সৎভাবে, হালালভাবে, বৈধভাবে, সঠিক পথে অর্থ আয় আমি করব এবং আমার এখানে ক্যারিয়ার খুঁজে পাবো। বন্ধুরা, আজকে আলোচনার একদম শেষ পর্যায়ে যে কথাটা আমি বলবো, আল্লাহ যদি সহায় হন, আল্লাহ যদি দয়া করেন এবং আপনাদের ভালোবাসা, আন্তরিকতা যদি, আপনাদের দোয়া যদি থাকে, আগামী দিনে আমরা এমন সিস্টেম আপনাদের মাঝে ভবিষ্যতে তুলে ধরব, আমরা হাজারো মানুষ না, লাখো মানুষ না, পুরো বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ একটা আর্থিক সচ্ছলতা প্রদানকারী একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়তে সক্ষম হব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দোয়া চাচ্ছি, দোয়া করব আপনাদের জন্য। আজকের ক্লাস শেষ করছি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের দোয়া প্রত্যাশা করে পরবর্তী ক্লাসটি জানার জন্য আগামী ক্লাসে যোগ দিন। আগামী কাল রাত ঠিক ৯টায় আপনাদের সাথে এর পরবর্তী ক্লাস নিয়ে আমি কেনান মাহমুদ আসব। ততক্ষণ পর্যন্ত প্রার্থনা করি প্রভু আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আপনার পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে আর্থিক উন্নয়ন দান করুক। আমিন। আসসালাম।